রাতে খাবার শেষে সবকিছু গোছগাছ করে উল্লাসী ড্রয়িং রুমে এলো। পাশেই সোফায় শরীর মেলে দিয়ে শুয়ে রয়েছে মেজবাহ। নজর তার টেলিভিশনের দিকে। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে সেদিকে থেকে নজর সরিয়ে সোফায় বসল উল্লাসী। উৎফুল্ল চোখে টেলিভিশনের দিকে তাকিয়ে তা দেখায় মনোযোগ দিল। পানি গরম দিয়ে এসেছ? পাশ থেকে মেজবাহর প্রশ্নে মাথা নেড়ে হ্যাঁসূচক জবাব দিল উল্লাসী। তারপর মেজবার দিকে ফিরে বলল, আপনার লাগবে এখন? না, যখন লাগবে আমি নিয়ে নেব। আচ্ছা, ছোট হিসেবে বেশ ভালো রাঁধো তুমি। আপনার ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। মেজবার কথায় খুশির এক দোলা বয়ে গেল উল্লাসীর মন জুড়ে। সোফায় দুপা উঠিয়ে আরাম করে বসে সে মেজবাহর দিকে সকল মনোযোগ জুড়ে দিয়ে মৃদু হেসে বলল, আপনি জানেন, আমার বাবার ছোটমার চেয়ে আমার হাতের রান্না খেতে বেশি ভালো লাগে। জানা ছিল না, তবে এখন জানলাম। রান্নাবাড়া করতে কি খুব ভালো লাগে তোমার? খুব ভালো লাগে। বেশ, তো তা আর কি কি করতে ভালো লাগে তোমার? ঘুরতে, টেলিভিশন দেখতে, সুহার সঙ্গে সময় কাটাতে, বাবার মাথায় হাত বুলিয়ে দিতে, বৃষ্টিতে ভিজতে, আর আঙুলে কর ধরে ধরে একে একে নিজের ভালো লাগাগুলো মেজবাহর কাছে খুলে বলল উল্লাসী। তারপর আগ্রহী গলায় জানতে চাইল, আর আপনার? আমার তো কিছুই ভালো লাগে না। তবে বয়স বলো বা পরিস্থিতি, এসব মেনে সবকিছুকেই ভালো লাগাতে হয়। তার মানে আপনার ভাল লেগে না অসুখ হয়েছে? ডাক্তারদেরও তাহলে অসুখ বিসুখ হয়। ঠোঁটে হাসি ফুটল মেজবাহর। শোয়া থেকে উঠে বসে সে বলল, তোমার কি ধারণা ছিল হয় না? হু মানে উহু। ঠিক আছে, ডাক্তারদের নিয়ে আপাতত তোমার আর গবেষণা করতে হবে না। দ্রুত ঘরে চলো, অনেক রাত হয়েছে। টেলিভিশন বন্ধ করে ঘরের দিকে পা বাড়াল মেজবাহ। তার পিছু পিছু ঘরে ঢুকে নিচে শোবার প্রস্তুতি নিচ্ছিল উল্লাসী। তাকে মাঝপথেই থামিয়ে দিল মেজবাহ। স্বাভাবিক গলায় সে বলল, বেডেই শুয়ে পড়ো। তাহলে আপনি কোথায় শোবেন? সে প্রশ্নের জবাব আজও উপেক্ষা করল মেজবাহ। বেড সাইড টেবিল থেকে সিগারেটের প্যাকেট নিয়ে স্টাডি টেবিলে এসে বসল সে। আপনি আমাকে পছন্দ করেন না, তাই না? উল্লাসীর কথায় বুকের ভেতর হালকা কাঁপুনি অনুভব করল মেজবাহ। তবে পরমুহূর্তেই নিজের সকল মনোযোগ ঘোরাতে গতকালের পড়া ডেভিড কপারফিল্ড বইটি বের করে অবশিষ্ট অংশতে চোখ ডোবাল সে। ছোটমা খোকনকে আমাদের সঙ্গে প্রায়ই ঘুমোতে বলে, কিন্তু খোকন কখনোই আমাদের সঙ্গে ঘুমোয় না। কারণ ওর সুহাকে পছন্দ নয়। সুহার কাছে শুলে নাকি ওর গা ঘিন ঘিন করে। বলেই থামল উল্লাসী। আর চোখে মেজবার দিকে ফিরে সে আবারও বলল, তেমন আমাকেও আপনার পছন্দ নয় বলে আপনি আমার সঙ্গে ঘুমুতে চান না। আপনার গা ঘিন ঘিন করে, তাই না?
অদ্ভুত সব কথা বলবে না। ঘুমোতে এসেছ, ঘুমো। ঘুমোনোর সময় এত কথা কিসের? মেসবাহ ধমকে দমিয়ে গেল উল্লাসী। ঝটপট বালিশে মাথা গুজে ঘুমের পায়তারা শুরু করল সে। লোকটি বড়ই অদ্ভুত, তাকে বোঝা বড় দায়। বই বন্ধ করে দেয়াল ঘড়ির দিকে নজর দিল মেসবাহ। রাত 2টোর উপরে বেজে গেছে। এমনটাই হয়, বই পড়তে ধরলেই সময়জ্ঞান একদম ভুলতে বসে সে। হাই তুলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল মেসবাহ। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে কয়েকবার উল্লাসীকে ডাকল সে। তবে অপর পাশ থেকে উল্লাসীর কোনো জবাব না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ঘরের আলো নিভিয়ে পাশের ঘরে চলে এল মেসবাহ। একটি সিগারেট ধরিয়ে বেতের চেয়ারে শরীর মেলে দিল। উল্লাসীকে কি আসলেই পছন্দ নয় তার? হয়তো, কিন্তু কেন পছন্দ করে না সে উল্লাসীকে? গ্রামের মেয়ে অবুঝ বলে নাকি ছোট বলে? জবাবে বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এল মেসবাহর। ভুল ভাবছে সে উল্লাসীকে নিয়ে। পছন্দ না করলেও মেয়েটিকে অপছন্দ করে না সে। মেয়েটির নিষ্পাপ চেহারা, ডাগর ডাগর দুচোখের চাহনিতে মায়া হয় তার। ইচ্ছে হয় সকল বন্ধন থেকে মুক্ত করে আবারও তার আগের দুনিয়ায় ফিরিয়ে দিতে। তবে পরিবারের কথা ভেবে তা শুধু ভান্নাতেই সীমাবদ্ধ থাকে। অস্থির মনে চেয়ার ছেড়ে উঠে পড়ল মেসবাহ। বিছানায় শরীর মেলে দিয়ে আবারও উল্লাসীর চিন্তায় ডুব দিল সে। উল্লাসীর দেখানো যুক্তিগুলো ভুল ছিল না। সে তাকে অপছন্দ করে না, তার সঙ্গে ঘুমোতে গা ঘিন ঘিন করবে। তবে সবকিছুর ঊর্ধ্বে সে একজন পুরুষ। কিছু চাওয়া পাওয়া রয়েছে তার। আছে শারীরিক চাহিদা। সেসব ভেবে নিজের পুরুষত্ব দেখাতে শিকার বানাতে চায় না সে বাচ্চা মেয়েটিকে। বাল্যবিবাহর মতো পাপ করার পর আবারও একই পাপের পুনরাবৃত্তি ঘটাতে চায় না সে। এ পাপ যে সকল পাপের চেয়ে জঘন্য। সকাল সকাল মেসবাহকে বেরিয়ে যেতে দেখে খুশি হল মুন্নি সরকার। খুব দ্রুত হাতের কাজ সেরে ফ্ল্যাট লক করে সে বেরিয়ে পড়ল পাশের ফ্ল্যাটের উদ্দেশ্যে। আজ বেশ জমিয়ে আড্ডা দেয়া যাবে মেয়েটির সাথে ভেবে খুশিতে টকবগিয়ে কলিং বেলে দুবার চাপ দিতেই ভেতর থেকে দরজা খুলে দিল উল্লাসী। বিস্মিত গলায় বলল, আপনি? কেন? তুমি কাকে আশা করছিলে? উনাকে মানে ভাইকে। ভ্রু কুঁচকে ফেলল মুন্নি সরকার। ভেতরে প্রবেশ করে ড্রয়িং রুমের দিকে এগুতে এগুতে বলল, তুমি যেন মেসবাহর কেমন বোন হও। বুকের ভেতরটা ধুকপুক করতে শুরু করল উল্লাসীর। উনি বারবার বলেছিলেন হাজারো কলিং বেল বাজালেও দরজা না খুলতে। অথচ তার কথার অমান্য করে বসল সে। কি হল? দরজার কাছে দাঁড়িয়ে করছোটা কি? দরজা লাগিয়ে দিয়ে এদিকে এসো। মুন্নি সরকারের কথামতো দরজা বন্ধ করে ড্রয়িং রুমে এলো উল্লাসী। পুরো শরীর থরথরিয়ে কাঁপছে তার। ভুল করে তার মুখের ফাঁক দিয়ে উলটপালট কিছু বের হয়ে গেলে আবার ক্ষতি হবে না তো উনার? আরে বসো তো, বসো। জোর করে উল্লাসীকে নিজের পাশে বসালো মুন্নি সরকার। তারপর ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বলল, তুমি যেন কেমন বোন হও মেসবাহ। ওই যে কাল উনি না মানে ভাই যা বলল, ও যে কি দিয়ে কি বলল তা বুঝিনি আমি। তুমি বুঝেছিলে?
মাথা নেড়ে নাসূচক জবাব দিল উল্লাসী। ভালো লাগছে না তার। একদম ইচ্ছে করছে না এই মহিলার পাশে বসে গল্প করতে। আচ্ছা, তুমি আমাকে শুধু এইটা বলো, মেজবার বাবা তোমার কি হয়? ঢোক গিলল উল্লাসী। ধীর গলায় বলল, জানি না। এই মেয়ে বলে কি? তাইলে আবার এই বুড়া ধামড়া ছেলের সাথে তোমার বাবা মা তোমাকে থাকতে পাঠিয়েছে কেন? জানি না। চোখমুখ কুঁচকে ফেলল মুন্নি সরকার। চারপাশটায় চোখ বুলিয়ে বলল, কোন রুমে থাকো তুমি? জানি না। কি আশ্চর্য! এভাবে কথা বলছো কেন? জানি না। কি জানো তুমি? জানি না। বিরক্তে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো মুন্নি সরকার। তীক্ষ্ণ দৃষ্টিতে উল্লাসীর দিকে তাকিয়ে বলল, যাচ্ছি আমি, দরজাটা লাগিয়ে দাও। হনহনে পায়ে মুন্নি সরকার ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যেতেই হাঁপ ছেড়ে বাঁচল উল্লাসী। লম্বা একটি নিঃশ্বাস ছেড়ে ঠোঁটে মিষ্টি হাসি ফুটিয়ে ধীর গলায় বলল, জানি না, জানি না, জানি না। বাড়ি ছেড়ে হলে ফেরার সময় হয়ে এসেছে মুবিনের। আবারও তার সেই একঘেয়ে জীবন শুরু। পড়া পড়া আর পড়া, যেখানে নেই একদণ্ডের জন্য স্বস্তি। না জানি কবে মুক্তি মেলবে এর হাত থেকে। এদিকে চৈতালি মেয়েটাও এক দৃঢ় ভালোবাসার জালে জড়িয়ে ফেলেছে তাকে। খুব বেশি কষ্ট হয় আজকাল তাকে ছাড়া থাকতে। মন চায় সব ছেড়ে ছুড়ে গ্রামে এসে চৈতালির আশেপাশে পড়ে থাকতে, তাকে নিজের করে নিতে। তবে নানান বাধার কারণে তা আর হয়ে ওঠে না। দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ গোছানোয় মন দিল মুবিন। বিকেল 5টায় তার ট্রেন। এখন বাজে বেলা 12টা। বেশি একটা সময় নেই মাঝে। আমি সাহায্য করব? চৈতালির প্রশ্নে চোখ তুলে তার দিকে তাকালো মুবিন। মৃদু হেসে বলল, এসো। মুবিনের একটি শার্ট হাতে তুলে নিল চৈতালি। তা ভাঁজ করতে করতে অভিমানী গলায় বলল, আজ না গেলে হয় না? অনেক দিন তো হলো এসেছি। গলা খানিকটা ধরে এল চৈতালির। ভারী স্বরে সে বলল, কষ্ট হয় আমার। তোমার এইচএসসির তো আর বেশি দিন নেই। ভালো করে পরীক্ষা দিয়ে কোচিংয়ের জন্য রাজশাহী চলে আসবে। চাচার সঙ্গেও এই বিষয়ে আমি কথা বলে রেখেছি। কোচিং তো মাত্র কয়েক মাসের। তারপর? তারপর তারপর তোমাকে কোনো না কোনোভাবে আমার কাছেই রেখে দেব। তোমার এ নিয়ে টেনশন করতে হবে না। চোখ ভর্তি জল নিয়ে বিছানায় বসে পড়ল চৈতালি। এই একটি দিন কেন আসে তার জীবনে? কাঁদে না চৈতালি। দেখি উঠে দাঁড়াও। একরকম জোর করেই চৈতালিকে টেনে উঠালো মুবিন। তারপর নিজের বুকে চেপে বলল, যাবার দিন কান্নাকাটি না করলে হয় না? সে কথার জবাব না দিয়ে ভেজা গলায় চৈতালি বলল, আমাদের বিয়ে? তা কি শুধু আমাদের ভান্নাতেই রয়ে যাবে? বুক চিরে বেরিয়ে আসা একটি দীর্ঘশ্বাস গোপন করল মুবিন।
25 বছরের এই জীবনে তার বাবাকে চিনতে আর বাকি নেই তার। চৈতালিকে সহজভাবে মেনে নেবেন না তিনি। নানান অজুহাত দেখাবে, নানান কথা শোনাবে। তবে সেও কম যায় না। বাবা না মানলেও কি করে চৈতালিকে নিজের করে পেতে হয় তাও জানা রয়েছে তার। ম্লান হেসে চৈতালির চুলে ঠোঁট ডোবালো মুবিন। অস্পষ্ট গলায় বলল, উহু, সেটাও হবে। শুধু একটু বিশ্বাস রাখো আমার উপর। মুবিনের ঘরে ঢুকতেই ভূত দেখার মতো চমকে উঠল অনা। বিস্ময় চোখজোড়া প্রশস্ত হয়ে এল তার। এসব কি দেখছে সে? চৈতালি আর ভাই একে অপরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। ঠিক কি ঘটছে এখানে? তাছাড়া এমন এক পরিস্থিতিতে ঠিক কি করা উচিত তার? ভেবে পেল না অনা। কয়েকদণ্ড চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকার পর একরাশ অস্বস্তি নিয়ে নিঃশব্দে সে বেরিয়ে পড়ল সে ঘর ছেড়ে। দুপুরে ভাত ঘুমের প্রস্তুতি নিচ্ছিল মেসবাহ। কাল থেকে আবারও ব্যস্ত জীবন শুরু হয়ে যাবে তার। যাতে দুপুরে ঘুম তো দূরের কথা, চোখ বোজার সময়টুকুও নেই। তবে সবকিছুর মাঝে উল্লাসীকে নিয়ে চিন্তা হচ্ছে তার। মেয়েটি সবটা সামলে সারাদিন একা বাসায় থাকতে পারবে তো? ঘুমিয়েছেন? চোখ মেলে মেঝেতে গুটিসুটি মেরে বসা উল্লাসীকে এক নজর দেখে আবারও চোখ বুজল মেসবাহ। অস্পষ্ট গলায় বলল, কিছু বলবে? হ্যাঁ, কিছু না, অনেক কিছু। শুরু করো। আজ আপনি বাইরে যাবার পর ওই মহিলা এসেছিল? কোনো মহিলা? ওই যে কাল এসেছিল যে। চোখ মেলে উল্লাসীর দিকে তাকালো মেসবাহ। ভ্রু কুঁচকে বলল, তুমি দরজা খুলেছিলে? দুহাতে কান চেপে ধরল উল্লাসী। নরম গলায় বলল, ভুল করে ফেলেছিলাম। উনি আমাকে নানান উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করছিল। তবে সেসবের উত্তর তো আপনি আমায় শিখিয়ে দেননি। শিখিয়ে দেইনি বলে সত্যিটাই বলে দিয়েছ? উহু, কিচ্ছু বলিনি। উনার প্রতিটি প্রশ্নের উত্তরেই বলেছি জানি না, জানি না, জানি না। উল্লাসীর কথা বোধগম্য হল না মেসবাহর। জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে চাইতেন ধীরে সুস্থে তাকে সবকিছু গুছিয়ে বলল উল্লাসী। সব শুনে ঠোঁটে ফুটল মেসবাহর একরাশ হাসি। উচ্চস্বরে খানিক্ষণ হেসে সে বলিল, গুড জব। এবার কান থেকে হাত নামাও। মাফ করে দিয়েছেন আমায়? হ্যাঁ, তবে মুন্নি ভাবি যে মানুষ, দেখবে কালই আবার এসে হাজির হবে। তবে আজকের করা ভুল কাল রিপিট করা যাবে না। হাজার কলিং বেল বাজলেও তুমি কি করবে? দরজা খুলব না। মনে থাকবে তো? থাকবে। স্বস্তির শ্বাস ছেড়ে আবারও চোখ বুজল মেসবাহ। মেয়েটির মাঝে বেশ চঞ্চলতা রয়েছে। তবে তা প্রকাশে কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে সে। ভয়, সংকোচ, জোরতা তাকে আষ্টেপৃষ্ঠে চেপে ধরে রাখছে। তাহলে কি কেউ ভুলভাল কথা তার মাথায় ঢুকিয়ে দিয়েছে, যার দরুন প্রভাবিত হয়ে নিজেকে প্রকাশ করতে চেয়েও পারছে না সে? হতেই পারে। উল্লাসীকে সে একদিনে যতটুকু চিনেছে তাতে নিজস্বতা বলতে কিছু নেই তার ভেতর। এমতাবস্থায় কারো কথায় প্রভাবিত হয়ে নিজেকে গুটিয়ে রাখা অসম্ভব কিছু নয়। আপনি আজও আমায় একা ফেলে পাশের ঘরে গিয়ে ঘুমিয়েছিলেন, তাই না? না, আজও ফজরের সময় উঠে তারপর ও ঘরে গিয়েছি। সুহার কসম? আবারও চোখ মেলল মেসবাহ। হাই তুলে বলল, সুহাটা যেন কে? আমার বোন। বয়স কত ওর? 5 বছর। তারপরই তোমার ভাই, তাই না? চোখমুখ শক্ত হয়ে এল উল্লাসীর। হালকা মাথা নেড়ে সে উঠে পড়ল মেঝে থেকে। সুহার জন্মের সময়ই মারা যায় মা। পিচ্চি সেই সুহাকে দেখাশোনার জন্যই বাবা বিয়ে করে আনেন ছোট মাকে।
তার ঠিক 1 বছর পরই জন্ম হয় খোকনের। সেই সাথে সুহার সকল আদর যত্ন স্থানান্তর হয় খোকনে। মাঝে মাঝে মন হয়, ভালোবাসাও বুঝি স্থানান্তর হবার জিনিস। তবে পরমুহূর্তেই নিজের মায়ের কথা মনে পড়ে যায়। মায়ের জায়গায় তো ছোট মা এসেছে বেশ কবছর হল। স্বয়ং মানুষই যেখানে স্থানান্তর হয় সেখানে ভালোবাসা আর কি জিনিস। রাতে দ্রুত খাওয়া দাওয়ার কাজ সেরে উল্লাসীকে ঘুমের জন্য তাড়া দিতে শুরু করল মেসবাহ। আগামীকাল যেহেতু সকাল সকাল উঠেই নিজের কর্মক্ষেত্রে ছুটতে হবে সেহেতু বেলা করে ঘুমানোর কোনো সুযোগ নেই। আবার উল্লাসী না ঘুমানোর আগে ও ঘরে গিয়ে নিজের শরীর মেলে দেবারও কোনো উপায় নেই। তাই সব ভেবে রাত 10টার মাঝেই উল্লাসীকে ঘুমানোর আদেশ দিয়ে শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট বই খুলে বসল মেসবাহ। ঘণ্টাখানেক সময় নিয়ে কিছু পাতা পড়ে উঠে পড়ল সে। ঘুমের দরুন গভীর নিঃশ্বাস ফেলছে উল্লাসী। এক একটি নিঃশ্বাস তার ঠোঁট ছুঁয়ে পুরো ঘরে মিশে যাচ্ছে, যা হয়তো একসময় তার নিঃশ্বাসের সঙ্গেও মিলিত হচ্ছে। অদ্ভুত এই ভাবনাকে আর এগুতে দিল না মেসবাহ। দ্রুত গতিতে পা বাড়াল পাশের ঘরের দিকে। গভীর ঘুমের তলিয়ে গিয়েছিল মেসবাহ। হঠাৎ শরীরের ঘাকুনিতে ঘুম ভেঙে গেল তার। চোখমুখ কুঁচকে উঠে বসতে বসতে বলল, কি হয়েছে? কাঁদছ কেন? আমাকে একা ও ঘরে ফেলে আপনি এ ঘরে এসে কেন ঘুমিয়েছেন? তাতেই কাঁদতে হবে? জানি না, আমাকে ওরা ধরে নিয়ে যাচ্ছিল। আপনি কেন এসে এ ঘরে ঘুমিয়েছিলেন? কিছু বুঝল না মেসবাহ। হাই তুলে দেয়াল ঘড়ির দিকে নজর দিতেই সে দেখল ঘড়িতে বাজছে রাত 1টা। অর্থাৎ উল্লাসীকে ফেলে এ ঘরে আসার 2 ঘণ্টাও হয়নি। অথচ এর মাঝেই উঠে পড়েছে সে। মেজাজ চরম খারাপ হয়ে এল তার। তবুও নিজেকে সে যথাসাধ্য সামলে নিয়ে বলল, অবুঝের মতো করো না উল্লাসী, ও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। কাল আবার আমার সকাল সকাল উঠতে হবে। কান্নার বেগ বাড়িয়ে দিল উল্লাসী। উনি কেন বোঝে না একা ঘরে শুয়ে ঠিক কতটা ভয় পায় সে। নানান রকম বাজে স্বপ্নও দেখে। তখন পাশে একজনকে না পেলে আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে তার অবুঝ মন। এসব কেন বোঝেন না উনি? কান্না থামাও উল্লাসী। এত রাতে এভাবে কাঁদলে আশেপাশের মানুষেরা কি ভাববে? কান্না থামাও বলছি। মেসবাহ ধমকে কান্নার বেগ খানিকটা কমালো উল্লাসী। মেসবাহ দুহাত ধরে সে আকুল গলায় বলল, আমি একা ও ঘরে থাকব না, তোমার থাকতে হবে। এখন কি আমার ঘুম বাদ দিয়ে তোমাকে পাহারা দিতে জেগে বসে থাকব আমি? এসবের চাকরি নিয়েছি আমি? আমার নিজের জীবন নেই, কাজকর্ম নেই, সব ফেলে কি এখন তোমায় নিয়ে পড়ে থাকতে হবে আমার? ফোপাতে ফোপাতে উল্লাসী জবাব দিল, আমি যাব না, তুমি যাবে, এবং এক্ষুনি যাবে। বলেই উল্লাসীর হাত ধরে বিছানা ছেড়ে নামল মেসবাহ। তারপর দ্রুত পায়ে তাকে টানতে টানতে নিয়ে এলো পাশের ঘরে। এক ধাক্কায় বিছানার মাঝ বরাবর উল্লাসীকে ফেলে ক্রোধে বিস্ফোরিত গলায় বলল, একটা শব্দ যেন না শুনি। চুপচাপ ঘুমোও, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। এরপর আর অপেক্ষা না করে উল্লাসীকে একা ঘরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে নিজের ঘরের দিকে পা বাড়াল মেসবাহ। রাগ হচ্ছে তার। রাগের চোটে পুরো শরীর, কপালের রগ কেঁপে কেঁপে উঠছে। খানিক্ষণ ঘরের ভেতরে পায়চারি করে বিছানায় শরীর মেলে দিল মেসবাহ। তবে এপাশ ওপাশ করেও ঘুমের দেখা পেল না। রাগ তার কিছুটা কমে এলেও মনের ভেতরটা অস্থিরতায় ছটফট করছে। সে কি ঠিক করল কাজটি? ভয় পায় মেয়েটি একা ঘরে ঘুমোতে। গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা একটি মেয়ের পক্ষে এমনটাই কি স্বাভাবিক নয়?
তাছাড়া মেয়েটির বয়সও তার একবার বিবেচনায় আনা উচিত ছিল। অস্থির মনে বিছানা ছেড়ে উঠে ডাইনিংয়ে এসে এক গ্লাস পানি ঢকঢক করে গিলে ফেলল মেসবাহ। তারপর লম্বা একটি দম ছেড়ে একটি চেয়ার টেনে বসে পড়ল তাতে। কি এমন হবে মেয়েটির পাশে ঘুমোলে? নিজেকে সংযত রাখতে পারবে না সে? তাহলে তার এবং কোনো পশুর মাঝে পার্থক্য থাকল কি? বাচ্চা একটি মেয়ের পাশে শুয়েই যে ব্যক্তি নিজেকে সংযত রাখতে ব্যর্থ হবে, বাচ্চা মেয়েটিকে নিয়ে নানান আজেবাজে চিন্তাভাবনা করবে, সে আর যাই হোক কোনো মানুষ নয়। পশু, সে নিচু স্তরের এক নিকৃষ্ট পশু। ভাবামাত্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল মেসবাহ। নীরব পায়ে এগুলো উল্লাসীকে একা ফেলে রেখে আসা ঘরের দিকে। বিছানায় কারো উপস্থিতি টের পেয়ে বুকের ভেতরটা কেঁপে উঠল উল্লাসীর। তবে সেদিকে চোখ তুলে তাকাবার মতো সাহস হল না তার। যদি অদ্ভুত সেই চেহারার মানুষগুলো হয়, তখন কি করবে সে? এক দৌড়ে এই ঘর ছেড়ে বেরিয়ে যাবার সকল পথে যে বন্ধ। উল্লাসী, এই উল্লাসী! হঠাৎ মেসবাহর ডাক কানে আসতেই মাথা উঠাল উল্লাসী। অবিশ্বাস্য চোখে একবার মেসবাহর দিকে তাকিয়েই ঝাঁপিয়ে পড়ল তার বুকে। অপরদিকে খানিক্ষণ চুপচাপ বসে থাকার পর এক হাত উঠিয়ে উল্লাসী মাথায় রাখল মেসবাহ। চুলে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত গলায় বলল, খুব ভয় পেয়েছিলে? মেসবাহর বুকে মুখ ডুবিয়ে উল্লাসী নাক টেনে জবাব দিল, হু। এত ভয় কিসের বোকা মেয়ে? দেখো চারপাশের দরজা জানালা সব কিছুই তো বন্ধ। এর ভেতর কেউ কি আসতে পারবে এই ফ্ল্যাটে? উহু। তাহলে এত কিসের ভয় তোমার? জানি না। আজ কি তোমায় জানি না রোগ হয়েছে? সব প্রশ্নেরই এক উত্তর করে যাচ্ছ। জানি না, জানি না আর জানি না। শরীরের কাঁপুনির সঙ্গে কান্নার বেগ খানিকটা কমে এল উল্লাসীর। ভেজা গলায় সে বলল, আপনার যদি ভাল লাগে না রোগ হতে পারে, তাহলে আমার জানি না রোগ হলে দোষ কি? আমি তো ডক্টর। নিজের রোগ হলে নিজে চিকিৎসা করে তা সারিয়ে নিতে পারব। কিন্তু তুমি, তোমার এই রোগকে সারাবে শুনি? কেন? আপনি সারাবেন। আপনি আমার স্বামী না? জবাবে দীর্ঘশ্বাস ফেলল মেসবাহ। অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে উল্লাসী। কান্নার দরুন আর শরীর কেঁপে কেঁপেও উঠছে না তার। হয়তো কিছুক্ষণের মাঝে একদম ঠিকঠাকও হয়ে যাবে সে। চলো শুয়ে পড়ি। মেসবাহর বুক থেকে মাথা উঠালো উল্লাসী। অসহায় চোখে তার দিকে তাকিয়ে জানতে চাইল, আমার তো আজ জ্বর নেই। আমি নিচে শুই, আর আপনি এ ঘরেই বিছানায় ঘুমুন। উহু, আমি তুমি, আমরা দুজনেই আজ একসাথে ঘুমোব। এবং তা বিছানায়। নাও দেখি তোমার বালিশ একপাশে রাখো। খানিক্ষণের জন্য বিস্মিত হলেও উল্লাসী ঠোঁটে ফুটল মিষ্টি হাসি। সত্যিই এই মানুষটিকে বোঝা বড় দায়। বেশ কিছুক্ষণ যাবৎ একনাগারে বেজে যাচ্ছে কলিং বেল। তবে দরজার কাছে একবার গিয়ে তা খোলার সাহস করে উঠতে পারছে না উল্লাসী। গতকাল দুপুরে বারবার তাকে দরজা খুলতে নিষেধ করে দিয়েছে মেসবাহ। তবে এভাবে একজন অপর পাশ থেকে ডেকে যাচ্ছে, অথচ সে তার ডাকের সাড়া দিচ্ছে না। কাজটি অসভ্যের মতো হয়ে গেল না? তাছাড়া একা বাসায় থাকতে তার নিজেরও ভালো লাগছে না। ভয় লাগছে, দম বন্ধ বন্ধ লাগছে। কি এমন হবে দরজা খুলে ওপাশে আসা মানুষটির সঙ্গে দুটি কথা বললে? উল্টাপাল্টা প্রশ্ন না করলে না হয় আবারও জানি না বলে কাটিয়ে দেয়া যাবে। তাতে কিছুক্ষণের জন্য হলেও তো কারো সঙ্গ পাওয়া যাবে। আর্স্ট পায়ে দরজার দিকে এগুলো উল্লাসী। সময় না নিয়ে দ্রুত দরজা খুলতেই দেখতে পেল গতকালের সেই মহিলাকে। কি করছিলে? কতক্ষণ যাবৎ বেল বাজিয়ে যাচ্ছি। দেখো ঘেমে টেমে একাকার অবস্থা।
বলেই মুন্নি সরকার এগুলো ড্রয়িং রুমের দিকে ফ্যান ছেড়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে বলল, দেখি এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াও তো। দরজা বন্ধ করে মুন্নি সরকারের কথামতো বরফ শীতল পানি এনে তার দিকে বাড়িয়ে দিল উল্লাসী। নরম গলায় জানতে চাইল, আপনি ভালো আছেন? পুরো পানি শেষ করে আরাম করে আবারও সোফায় বসে সে বলল, আছি কোনো রকম। তুমি ভালো আছো? হ্যাঁ। সকালে খেয়েছ? হ্যাঁ। কি খেলে? রুটি আর আলু ভাজি। সব তুমি করেছ? দেখি একটা রুটি আর আলু ভাজি নিয়ে এসো তো। খেয়ে দেখি কেমন হয়েছে। রুটি তো নেই, তবে আলু ভাজি আছে। ওটা আনবো? যাও আনো। উৎসাহের সাথে উল্লাসী রান্নাঘরের দিকে এগুতেই নিজের মনকে আবারও বোঝাল মুন্নি সরকার, আজ এমন তেমন কোনো প্রশ্ন নয়। আজ সহজভাবে কথা বলতে হবে উল্লাসীর সাথে, যাতে কাল হঠাৎ করেই তার পরিবর্তনের কারণটি ধরতে পারে সে। তাছাড়া মেয়েটির মাথায় পাগলামো আছে কিনা, চরিত্র ঠিকঠাক কিনা তাও তো দেখতে হবে। বাহ, বেশ ভালো হয়েছে তো। মুন্নি সরকারের কথায় হাসি ফুটল উল্লাসীর ঠোঁটে। পানির গ্লাস তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, রুটি খেতে চাইলে কাল আপনার জন্য বানিয়ে রাখব। ঠিক আছে, রেখো। তা আর কি কি রাঁধতে পারো তুমি? গরুর মাংস, মুরগির মাংস, মাছ, শাক ভাজি, পটল ভাজি। উল্লাসীকে কথার মাঝে থামিয়ে দিল মুন্নি সরকার। খুশি মনে বলল, সব পারো? মোটামুটি। তা কাল তোমার কি হয়েছিল? আমি তো বাবা ভয় পেয়ে গিয়েছিলাম। দরজা খুলে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম আপনাকে দেখে। যাক, মেয়েটি তাহলে পাগল নয়। গ্রামের মেয়ে, শহরের রীতিনীতি আর কতটুকুই বা জানে। তাছাড়া একা বাসায় অচেনা কেউ এলে ছোট এক মেয়ের পক্ষে ভয় পাওয়ারই কথা। ভয়ই হয়তো উলটপালট কিছু বলে ফেলেছে। একে এত আমলে নেবার দরকার নেই ভেবে সামান্য হাসল মুন্নি সরকার। বলল, আমাকে দেখে ভয় পাবার কিছু নেই। আমি পাশের ফ্ল্যাটেই থাকি। দরজা খুললেই যে ফ্ল্যাটটি দেখো না, ওটিই আমাদের। তোমার ভাই সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে তো, তাই কথা বলার মানুষ পাই না। একা একা প্রচুর বোর হই। অহ, তাই তোমার সাথে গল্প করতে আসা। জানো, তোমাকে বেশ ভালো লেগেছে আমার। বেশ সুন্দর তুমি। যেন আল্লাহ নিজ হাতে গড়েছে তোমায়। আর আমাকে দেখো, বিয়ে হয়েছে 4 বছর। বাচ্চা কাচ্চাও এখনো হয়নি, অথচ এখনই শরীরের ফুলে কলা গাছ। বলেই হেসে উঠল মুন্নি সরকার। যেন নিজের এই স্বাস্থ্য নিয়ে দারুণ খুশি সে। বেশ সময় নিয়ে নানান গল্পগুজব করে প্রায় অনেক বিষয়েই তথ্য বের করল মুন্নি সরকার। তবে মেসবাহ ঠিক কেমন বোন হয় উল্লাসী তা জানতে একরকম ব্যর্থ হল সে। উদ্বিগ্ন মনে নিজের ফ্ল্যাটে ফিরেই সে কল দিয়ে বসল তার স্বামীকে হাসান সরকারকে। আপাতত তার মনের কথাগুলো তাকে জানাতে হবেই হবে। বলো, কি করছিলে তুমি? তেমন কিছু না। কিছু বলবে? হ্যাঁ, আমার শীতল ভাইয়ের জন্য উল্লাসীকে খুব পছন্দ হয়েছে। উল্লাসীকে? ওই যে মেসবাহর বোন। কাল রাতে যে তোমায় বললাম। আজই ভুলে গেছ? অহ হ্যাঁ, কিন্তু মেয়েটা তো ছোট, প্রাপ্ত বয়স্ক নয়। চোখমুখ কুঁচকে মুন্নি সরকার বলল, ছোট আর কই,
পিরিয়ড হলেই একটা মেয়ে বিয়ের যোগ্য হয়ে পড়ে, সে হিসেবে উল্লাসীও হয়েছে। তবুও আমার মতামত চাও তো আমি বলবো অন্য মেয়ে দেখতে। তাছাড়া তোমার ভাইও তো বেকার। হ্যাঁ, তা তো বলবেই, নিজের ভাই না তো, তাই তোমার ওর উপরে কোনো মায়া দয়াও নেই। নিজের ভাই হলে ঠিকই গ্রামের সাধাসিধা মেয়েকেই ঘরে আনতে, যাতে তাকে দিয়ে সংসারের সব কাজ করিয়ে আবার মায়ের দেখাশোনায়ও লাগিয়ে দিতে পারো। তো তোমার উদ্দেশ্য কি সেটা নয়? হালকা কেশে গলা ঠিক করল মুন্নি সরকার। দাপুটে গলায় বলল, মোটেও নয়, মেয়েটিকে প্রথম দেখাতেই আমার পছন্দ হয়েছিল। যাকগে আমার ভাইকে নিয়ে তোমার ভাবতে হবে না, আমার ভাইয়েরটা আমিই বুঝব। রাখছি। কান থেকে ফোন নামিয়ে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মুন্নি সরকার। মাঝে মাঝে হাসানের উপর তার খুব বেশি রাগ হয়। বেশ অরসিক একজন মানুষ তিনি। কোনো বিষয়ে রসিকতা তো নেই, সাথে মুখ ভর্তি উজানি কথায় ভর্তি। এই লোক কবে মানুষ হবে কে জানে। অবশ্য এই বয়সে আর তাকে মানুষ করাও সম্ভব নয়। বয়সটা তার উল্লাসীর কাছাকাছি হলে তাও একটা সুযোগ থাকত মানুষ করার। আসলে এই বয়সী ছেলেমেয়েরা কিছুটা কাদার মতো, সামান্য শিখিয়ে পড়িয়ে নিয়ে নিজের ইচ্ছে মতো গড়িয়ে নেওয়া যায় তাদের। উল্লাসীকেও ঠিক সেভাবেই গড়িয়ে নেবে সে। তাছাড়া মেয়েটি যথেষ্ট শান্তশিষ্ট, কাজকর্মেও যথেষ্ট পাকা। এর চেয়ে গুণী মেয়ে সারা দুনিয়ায় খুঁজলেও তার ভাইয়ের জন্য পাবে না সে। ওদিকে শীতল ভাইয়ের বাউন্ডুলের মতো ঘোরাফেরা, বাজি ধরে টাকা উড়ানো দিন দিন বেড়ে যাচ্ছে। এমতাবস্থায় একটি বিয়ে করলে ঘরে লাল টুকটুকে সুন্দর একটি বউ আসলে হয়তো ঘরে মন বসবে তার। আর সেই সাথে হাসানকে বলে না হয় ছোটখাটো কোনো চাকরির ব্যবস্থা করে দেয়া যাবে। অপরদিকে মারও বয়স হয়েছে, সব কাজকর্ম নিজের হাতে সামলানো তার একার পক্ষে কঠিন হয়ে পড়ে। উল্লাসী গিয়ে সংসারের হাল ধরলে না হয় মা এসব থেকে ছুটি নেবে। সেই সাথে ছেলের বউয়ের হাতের সেবা শুশ্রূষা তো রয়েছেই। তবে সবথেকে বড় যে কারণে উল্লাসীকে নিজের ভাইয়ের জন্য নির্বাচন করেছে সে, তা হল বাপের বাড়িতে তার আধিপত্য ধরে রাখা। নইলে আজকালকার যুগের যা বউ, তাতে ননদের মুখোমুখি হতেও নারাজ তারা। বাড়িতে আধিপত্য চালানো তো দূরের কথা, এক্ষেত্রে উল্লাসীকে এই ব্যাপারে নিরাপদ মনে হয়েছে তার। মেয়েটিকে এই 3 দিনে যতটুকু চিনেছে সে, তাতে নিজস্বতা বলতে কিছুই নেই তার মাঝে। একটু বুঝিয়ে সুঝিয়ে তাকে যেভাবে চালানো যাবে বিনা প্রশ্নে সে সেদিকেই ধাবিত হবে। কথা বলবি না আমার সাথে? সত্যিই কথা বলবি না? অপর পাশ থেকে অনার কোনো জবাব না পেয়ে উদ্বিগ্ন হল চৈতালি। অনা তার উপর রাগ করেছে তা মোটামুটি নিশ্চিত। তবে ঠিক কী কারণে? গতকাল মুবিন যাবার পর মন ভালো না থাকায় আজ সারাদিন এ বাড়িতে আসাও হয়নি তার। এর মাঝে কি এমন হলো যে একদম কথাবার্তায় বন্ধ করে দিল অনা? বোধগম্য হল না চৈতালির। নিজের দুহাতে দোকান ধরল সে। তারপর আবারও অসহায় গলায় বলল, আমি কি করেছি এটা তো আমায় বল। না বললে বুঝব কি করে? এই অনা, এদিকে একটু তাকা। দেখ তোর রাগ ভাঙ্গাতে তোর চিতই পিঠা কান পর্যন্ত ধরেছে। এক নজর চৈতালিকে দেখে আবারও মুখ ঘুরিয়ে নিল অনা। তারপর তীক্ষ্ণ গলায় বলল, আমি কারোর উপর কোনো রাগ করিনি। তাহলে কথা বলছিস না কেন? কথা বলতে ইচ্ছে না করলেও কথা বলতে হবে কেন? তো কথা বলতে ইচ্ছে করবে না কেন? নাই করতে পারে। তুই যা তো এখন। কেন যাব? আমি আজ আরও আসলাম তোর সাথে রাতে থাকব বলে। যা তো তুই। বিরক্ত করিস না।
হঠাৎ অনার চিৎকারে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চৈতালি। মন অসম্ভব খারাপ হয়ে এল তার। এরকম কেন করছে অনা ভেবে পেল না সে। অনা খানিকটা জেদি স্বভাবের, তবে কখনোই সে নিজের জেদ বন্ধুত্বের মাঝে আনেনি। মনোমালিন্য হওয়া তো দূরের কথা, তাহলে আজ হঠাৎ করেই কি এমন হলো যে তার সঙ্গে এতটা দুর্ব্যবহার করছে অনা। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সদর দরজার দিকে পা বাড়ালো চৈতালি। তবে মাঝপথে এসেই থেমে আরও একবার ধরা গলায় বলল, সত্যিই চলে যাব? হ্যাঁ, যা। দাঁতে দাঁত চেপে কথাটি বলে চোখজোড়া বন্ধ করল অনা। চৈতালি তার ছোটবেলার বন্ধু, সবচেয়ে কাছের মানুষ, অথচ তার জীবনের এত বড় একটি সত্য কি করে লুকিয়ে রাখল সে, তাও তার ভাইয়ের সঙ্গে মিলিয়ে। কি দুর্দান্ত অভিনয় তাদের, যেন একে অপরকে চেনে জানেই না। নাম মনে রাখা তো দূরের কথা, কিভাবে পারল তারা এসব করতে? এভাবে কয় বছর যাবৎ তারা এই অভিনয় খেলছে কে জানে। কি এমন হতো তাকে সবটা জানালে? সে কি চৈতালির শুভাকাঙ্ক্ষী নয়? তারপরও কেন চৈতালি জানালো না তাকে? লম্বা করে দম ছেড়ে বিছানা ছেড়ে নেমে আলমারি খুলে ছবির একটি অ্যালবাম বের করল অনা। তারপর তার এবং চৈতালির সকল ছবি বেছে আলাদা করে একটি মোম জ্বালিয়ে পোড়াতে শুরু করল ছবিগুলোর একপাশ থেকে চৈতালিকে। ল্যাবেইডে সন্ধ্যার পর বসার কথা থাকলেও উল্লাসীর কথা ভেবে চেম্বারে বসল না মেসবাহ। বিকেল থাকতেই বাড়ি ফিরে সময় নিয়ে গোসল সেরে টেলিভিশনের সামনে বসল সে। তারপর উল্লাসীকে ঢেকে চা চাইল এক কাপ। স্বামীর আদেশ পাওয়ামাত্র উল্লাসী পা বাড়াল রান্নাঘরের দিকে। চুলোয় গরম পানি বসিয়ে ঝটপট চা বানিয়ে কাপে ঢেলে তা নিয়ে এগুলো ড্রয়িং রুমের দিকে। তুমি খাবে না? উহু, আমি খাই না। কথা বাড়াল না মেসবাহ। চায়ের কাপে চুমুক দিয়ে আবারও টেলিভিশনের পর্দায় দৃষ্টি দিল সে। অপরদিকে মেসবাহর দিকে খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে থাকার পর উল্লাসী উৎসাহী গলায় বলল, আজও উনি এসেছিলেন। কে? ওই যে উনি, মুন্নি ভাবি। চোখমুখ কুঁচকে গেল মেসবাহর। টেলিভিশনের দিক থেকে দৃষ্টি সরিয়ে উল্লাসীর দিকে তাকাল সে। কড়া গলায় বলল, তুমিও আজও দরজা খুলেছিলে? হ্যাঁ, উনি বেল বাজিয়েই যাবে আর বাজিয়েই যাবে। আর আমি ভেতরে থেকে সাড়া দিব না? না, তুমি দেবে না। তোমাকে নিষেধ করিনি আমি। মেসবাহর মেজাজ খারাপ হচ্ছে বুঝতে পেরে মুখ ছোট হয়ে এল উল্লাসীর। মেঝের দিকে চেয়ে সে ধীর গলায় বলল, আমার একা বাসায় ভয় করলে একটু সময় উনার সাথে কথা বললে কি এমন হবে? একা বাসায় তোমার ভয় করবে কেন? একা তো একা, ভয় দেখানোর মতো কেউ আছে কি? জবাব দিল না উল্লাসী। একবেলা তরল তো একবেলা কঠিন। এই লোককে বোঝা সত্যিই বড় দায়। তাছাড়া দিনের বেলায় আবার কিসের ভয়? পৃথিবীর সব ভূতপ্রেত কি নিজেদের সব কাজকর্ম ফেলে সারাদিন তোমায় ভয় দেখানোর চাকরি নিয়ে রেখেছে? হ্যাঁ, আপনার চাকরি যেমন ডাক্তারগিরি করা তেমন ওদের চাকরিও ভূতগিরি করা। হঠাৎ উল্লাসীর এমন কথায় থেমে গেল মেসবাহ। একদণ্ড নীরব থেকে ভ্রু কুঁচকে বলল, ভূতগিরিটা কি? কেন জানেন না? ভূতগিরি হল ভয় দেখানো। ভূতের একমাত্র কাজ আমাদের ভয় দেখাতে সফল হলেই তো ওদের সর্দার খুশি হয়ে ওদের টাকা দেয়। উল্লাসীর ভূতগিরির সংজ্ঞা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল মেসবাহ। এই মেয়ে পারেও বটে। আপনি আমার কথা বিশ্বাস করেন না? ঠোঁট চেপে হাসি থামানোর চেষ্টায় ব্যর্থ হয়ে হাসতে হাসতেই মেসবাহ জবাব দিল, করি তো। তাহলে শুধু শুধু হাসছেন কেন? কোথায় হাসছি? হাসছি না তো। এই তো, এই যে হাসছেন।
হাসির বেগ আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দিল মেসবাহ। মেয়েটি অদ্ভুত সুন্দর এক সংজ্ঞা দিয়েছে ভূতগিরির। এই মেসবাহ, এই দাঁড়াও। সিগারেট কিনতে নিচে এসেছিল মেসবাহ। হঠাৎ পেছনে থেকে মহিলা কণ্ঠের কারো ডাক শুনে থেমে গেল সে। ভ্রু কুঁচকে পেছনে ফিরতেই ল্যাম্পপোস্টের আলোয় ভেসে উঠল তার সামনে লিমনের ভাষ্যমতের ভুড়িওয়ালা ভাবির ছবি। খানিকটা অস্বস্তি হল তার। এই মহিলা কেন ডাকছে তাকে? উল্লাসী আবার উল্টাপাল্টা কিছু বলে ফেলেনি তো? কেমন আছো? জি, ভালো। আপনি ভালো? আছি কোনো রকম। জানোই তো একদম সময় দেয় না তোমার ভাই আমায়। কি বলবে ভেবে পেল না মেসবাহ। আশেপাশে চোখ বুলিয়ে বলল, আপনি এখানে কেন? কোনো কাজে এসেছেন? হ্যাঁ, মাসের বাজার নিতে এসেছিলাম। শফিক আছে না? ওর দোকান থেকেই নেই। তা তুমি কোত্থেকে নাও? ওখান থেকেই। ভালো করো। ছেলেটা বেশ ভালো। হুম। মেসবাহর দিকে কিছুটা এগিয়ে এল মুন্নি সরকার। গলা খানিকটা নামিয়ে বলল, তোমার সাথে কিছু কথা ছিল। এখানে দেখা হয়ে ভালোই হয়েছে। আসলে সব কথাই তো আর উল্লাসীর সামনে বলা যায় না। জোর করে ঠোঁটে হাসি ফোটালো মেসবাহ। হালকা মাথা নেড়ে বলল, জি। আমার ভাইকে তুমি তো দেখেছ। কেমন লেগেছে উনাকে তোমার? ঠিক মনে করতে পারল না মেসবাহ। তবুও এক গাল হেসে সে বলল, খুবই ভালো। আলহামদুলিল্লাহ। তাহলে তো সব হয়েই গেল। উল্লাসীর সঙ্গে কথা শেষ হবার আগেই হঠাৎ মাঝপথে হাসান সরকার এসে থামিয়ে দিল মুন্নি সরকারকে। তার কাঁধে হাত রেখে হাসান সরকার বলল, তুমি যে চুলোয় তরকারি দিয়ে বেরিয়েছিলে তা তো পুড়ে কয়লা হয়ে গিয়েছে। কি একটা অবস্থা! তাড়াতাড়ি চলো। আমি তরকারি কখন চড়ালাম? তুমি ভুল ফ্ল্যাটে ঢুকে যাওনি তো? আমি ফেসবুকে একটি ভিডিও দেখেছিলাম। ফোন টিপতে টিপতে কোনো হুঁশ না পেয়ে অন্যের ফ্ল্যাটে ঢুকে পড়েছিল এক লোক। না না, তুমি এসো তো। মেসবাহ, তুমি যাও, পরে দেখা হবে। একরকম জোরপূর্বক মুন্নি সরকারকে নিয়ে ফ্ল্যাটে ফিরল হাসান সরকার। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এক গ্লাস পানি দাও। বিষ দিব? বিষ? বিষ খাবা? আপাতত পানি। তোমার পানির মাইরে বাপ। তুমি মিথ্যে বলে আমাকে নিয়ে আসলে কেন? তো কি করতাম? দেখা নেই, শোনা নেই। 2 দিনের দেখায় একটি মেয়েকে কিভাবে নিজের ভাইয়ের জন্য ঠিক করো তা আমার মাথায় আসে না। ফুঁসে উঠল মুন্নি সরকার। যথেষ্ট দেখাশোনা হয়েছে। এই মুন্নি সরকারের চোখ একবার দেখেই সব বুঝে ফেলে। তুমি আসলে আমার ভাইয়ের সুন্দরী একটা বউ হোক তা চাও না। কারণ কি বলো তো? আবার নিজেই উল্লাসীকে বিয়ে করার পায়তারা করছো না তো? কপাল চাপড়ে সোফায় শরীর মেলে দিল হাসান সরকার। তারপর ঠান্ডা গলায় বলল, চাইলেই বা ক্ষতি কি? অন্তত পাগলের হাত থেকে তো বাঁচা যাবে। রাতের আকাশে তারারা দল বেঁধে ছোটাছুটি করছে। যেন নিকষ কালো আধার আকাশে তাদের মেলা বসেছে। বাড়ি থাকতে এমন তারাভরা রাতের আকাশ সুহাকে নিয়ে প্রায় উপভোগ করা হতো। তবে আজ পাশে নেই সুহা। একাকী বসে তারার দিকে তাকাতেই বুকের ভেতরটা কামড়ে ধরছে কেউ। কি করছে সুহা? ছোটমা খোকনের মতোই আদর করে কি সুহাকে? হয়তো না। তবে যে কথা দিয়েছিল ছোটমা। কি করছো একা বসে বসে? মেসবাহর গলার স্বরে ঘোর কাটল উল্লাসীর। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মেসবাহকে বসার জায়গা করে দিতেই বাধা দিল সে।
নরম গলায় বলল, তুমি বসো, আমি আরেকটা চেয়ার আনছি ভেতর থেকে। তবুও বসল না উল্লাসী। ঠাই দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল মেসবাহর জন্য। লোকটি মাঝে মাঝে খুব বকে তাকে, আবার মাঝে মাঝে খুবই ভালোবাসে। যেমনটা তার মা বেঁচে থাকতে তার মাকে ভালোবাসত তার বাবা। ব্যালকনিতে চেয়ার এনে তাতে বসল মেসবাহ। তারপর উল্লাসীর দিকে দৃষ্টি দিয়ে বলল, বসে পড়ো, এত সম্মান দেখাতে হবে না। দুকদম এগিয়ে চেয়ারে বসল উল্লাসী। তারপর উদাস গলায় বলল, বাবা মাকে যতটা ভালোবাসত আপনিও কি আমায় ততটাই ভালোবাসেন? বুকের ভেতরটা টিপটিপ করে উঠল মেসবাহর। বাতাসে সজোরে একটি নিঃশ্বাস ছেড়ে ভাঙ্গা গলায় সে বলল, ভালোবাসার মানে বোঝো? তবে এটুকু জানি, বিয়ের পর স্বামী স্ত্রীকে দুজন দুজনকে অনেক ভালোবাসতে হয়। কে বলেছে এসব? ছোটমা বলেছে। আপনাদের বাড়িতে আসার পর অর্পা আপাও বলেছে। আর কি বলেছে? ছোটমা না অর্পা আপা? বড় আপা। উনি তো অনেক কথাই বলেছেন। এই যেমন আপনার সামনে সবসময় সেজেগুজে থাকতে বলেছে, আপনার সামনে শাড়ি আঁচল ঠিকঠাকভাবে নিতে নিষেধ করেছেন। এমনভাবে নিতে বলেছেন যাতে কোমর এবং বুক দুইই দেখা যায়। হালকা কেশে উঠল মেসবাহ। প্রসঙ্গ পাল্টাতে বলল, তুমি আজ মুন্নি ভাবিকে উলটপালট কিছু বলনি তো? ভাবি আজ আমায় কিছু একটা বলতে চাইছিল। তেমন কোনো কথাই আমি বলিনি। তাছাড়া উনি কালকের মতো তেমন কিছু জিজ্ঞেসও করেনি। করলে আবারও জানি না বলে কাটিয়ে দিতাম। মৃদু হেসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল মেসবাহ। বলল, চলো শুয়ে পড়ি। রাত অনেক হয়েছে। আর একটু থাকি? না, চলো চলো। একরকম জোর করেই উল্লাসীকে সঙ্গে নিয়ে ঘরে এল মেসবাহ। তারপর উল্লাসীকে বিছানা গোছাতে বলে সে এগুলো ওয়াশরুমের দিকে। বড় আপা বাচ্চা এক মেয়েকে এসব অশ্লীলতা কিভাবে শেখায় তা মোটেও মাথায় আসছে না তার। আম্মা, চৈতালি কি আজ এসেছিল? না, আসে নাই। শোন, তোর আব্বা তোরে বলতে বলছে। মোর্শেদা বেগমের কথা উপেক্ষা করে দ্রুত তার ঘরে ছেড়ে বেরিয়ে পড়ল অনা। পা বাড়াল চৈতালির বাড়ির উদ্দেশ্যে। কাল রাতে ভেবেছে সে। চৈতালির সঙ্গে তার করা ব্যবহার নিয়ে অনেক ভেবেছে। ছবি পুড়িয়ে একজনকে নিজের পাশ থেকে সরিয়ে ফেললেই নিজের জীবন থেকে তার উপস্থিতি মুছে ফেলা যায় না। তাছাড়া কেনই বা চৈতালিকে নিজের জীবন থেকে মুছে ফেলবে সে? মুবিন ভাই এবং তার সম্পর্কের ব্যাপারে কিছু জানায়নি বলে? তাহলে নিজের এ কাজের বাচ্চামো ছাড়া দ্বিতীয় কোনো নাম খুঁজে পাচ্ছে না সে। হয়তো এখানে চৈতালির কোনো প্রতিবন্ধকতা আছে, যেমনটা তাকেও জুড়ে দিয়েছে এমাদ। যার কারণে মন সারাক্ষণ আনচান করলেও কিচ্ছুটি মুখ ফুটে বলতে পারছে না সে তার সবচেয়ে কাছের মানুষ চৈতালিকে। হয়তো তার ক্ষেত্রেও মুবিন ভাই নিষেধ করেছে, বোনের সামনে অস্বস্তিকর এক পরিস্থিতিতে পড়তে হবে বলে। তবে সে অপেক্ষা করবে। নিজে থেকে চৈতালি যেদিন মুখ ফুটে সবকিছু জানাবে তাকে সেদিনই নিজের বন্ধুত্বের এই রাজত্বে চৈতালিকে জয়ী করে তার হাতে তুলে দেবে একটি উপহার। এবং যেটিই হবে তার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার। স্বস্তির নিঃশ্বাস ফেলে পায়ের গতি বাড়াল অনা। কাঠফাটা রোদের মাঝে আঁকাবাঁকা রাস্তা ধরে হেঁটে ঘামে পুরো শরীর ভিজে উঠেছে তার। সূর্যর প্রখর তাপে খানিকক্ষণ পরপর শরীর জ্বলে জ্বলে উঠছে। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ। আকাশে প্রচুর মেঘ ধরেছে। মুষলধারে বৃষ্টি হবে হয়তো। চিন্তা হচ্ছে উল্লাসীর জন্য। কিন্তু উপায়ও নেই। সন্ধ্যার আগে না হোক তার খানিক পরেই বাড়ি তাকে ফিরতেই হবে। টানা 3 জন রোগীকে সময় নিয়ে দেখল মেসবাহ।
স্নায়বিক সমস্যা বাংলাদেশে খুব প্রচলিত সমস্যাগুলোর মধ্যে না হলেও এতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা নেহায়েত কম নয় এবং সপ্তাহের 5 দিনেই রোগী দিয়ে ভর্তি থাকে সিরিয়ালের খাতা। লম্বা কিছু দম ছেড়ে রায়হানকে ডাকল মেসবাহ। ক্লান্ত গলায় বলল, বাইরে আরও কতজন আছে? আছে স্যার, বেশ কিছু। আমার শরীরটা আজ ভালো লাগছে না। আজ আর পেশেন্ট দেখব না। উনাদের নিষেধ করে দাও। স্যার, বেশি খারাপ লাগতেছে কি? না, তুমি গিয়ে একটা রিকশা ডাকো। আমি আসছি। রায়হান বেরিয়ে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল মেসবাহ। হাত ঘড়িতে সময় দেখে উঠে পড়ল চেয়ার ছেড়ে। ডাক্তারি পেশায় নতুন এলেও চারিদিকে যেভাবে তার সুনাম ছড়িয়ে পড়ছে তাতে সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তার। তবে এভাবে উল্লাসীর জন্য কাজে গাফলতি দিল সেই সুনাম দুর্নামে পরিবর্তন হতে সময় লাগবে না। কিন্তু এ পরিস্থিতিতে ঠিক কি করণীয় তার? দিনটুকু সমস্যা না হলেও সন্ধ্যার পর থেকে রাত 9টা পর্যন্ত উল্লাসীকে কারো কাছে রেখে আসতে পারলে সবচেয়ে ভালো হতো। তবে কার কাছেই বা রেখে আসবে? তাছাড়া প্রতিদিন এভাবে অন্যের বাড়িতে রাখা তারাই বা কিভাবে নেবে? উদ্বিগ্ন মনে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে গেইটের দিকে এগুতেই তার নজরে এলদল বেঁধে কয়েকটি মেয়ে পিঠে ব্যাগ চাপিয়ে ঢুকছে কিছুদূরের আদর্শ নামের এক কোচিং সেন্টারে। সাথেই চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল মেসবাহর। লেখাপড়ার ব্যাপারে না উল্লাসী কিছু বলেছে তাকে আর না সে নিজে উল্লাসীর কাছে কিছু জানতে চেয়েছে। নানান কিছুর ভিড়ে লেখাপড়ার ব্যাপারটি মাথা থেকে বেরিয়েই গিয়েছিল তার। তবে বিষয়টি নিয়ে ভাবতে হবে। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল মেসবাহ। পা বাড়াল লিফটের দিকে। বিকেল 5টা থেকে রাত্রি 9টা যতটুকু সময় সে কাটাক উল্লাসী, বাদবাকি রইল স্কুল। তা নয় ধীরে সুস্থে খোঁজ খবর নেয়া যাবে। বছরের মাঝামাঝিতে এসে কোনো স্কুলে উল্লাসীকে ভর্তি করানো যাবে কিনা তা অবশ্য জানা নেই তার। এই মেসবাহ, আরে এই মেসবাহ। কলিং বেল চাপার আগেই পাশ থেকে মুন্নি সরকারের গলার আওয়াজ থামিয়ে দিল মেসবাহকে। একরাশ ক্লান্তি নিয়ে পাশ ফিরে সে জবাব দিল, জি ভাবি, বলুন। টায়ার্ড মনে হচ্ছে? জি, তা তো একটু আকটু। সমস্যা নেই, বাসায় গিয়ে রেস্ট নিলেই ঠিকঠাক হয়ে যাবে। তা কাল যা বলছিলাম। বিরক্তর সীমা ছাড়িয়ে গেলেও ভদ্রতার খাতিরে চুপচাপ ঠাই দাঁড়িয়ে রইল মেসবাহ। চোখমুখে হাসির রেখা ফোটাতে ব্যর্থ হয়ে সে অস্পষ্ট গলায় বলল, বলুন। তুমি তো উল্লাসীর ভাই। দুসম্পর্ক হও বা কাছের ভাই তো ভাইই। তো যা বলছিলাম, উল্লাসীর বাবা মা যেহেতু তোমার ভরসায় ওকে এখানে পাঠিয়েছে সেহেতু ওর বর্তমান গার্ডিয়ান তুমিই। তাই আর কি তোমার কাছেই বলা। উল্লাসীর সঙ্গে শীতল ভাইয়ের বিয়ের কথা ভাবছিলাম। তোমার কি মতো এতে? মুন্নি সরকারের কথা ঠিক বোধগম্য হল না মেসবাহর। ভ্রু কুঁচকে বলল, কি বললেন? আরে আমার ভাই আছে না শীতল, ওর সাথে উল্লাসীকে নিতে চাই আমরা। মেয়েটি দারুণ মিষ্টি। প্রথম দেখাতেই আমার মনে ধরে গিয়েছিল। চোখ যেন কপালে উঠে গেল মেসবাহর। হতবিহব্বল চোখে তাকিয়ে রইল মুন্নি সরকারের মুখ বরাবর। আমার ভাই মাশাল্লাহ ব্যবসাপাতি ভালোই করে। তোমার ভাই চাকরি নিয়ে দিতে চায়, কিন্তু আমার ভাই কোনোভাবে তা কানেই নেয় না। আসলে ও আমাদের এলাকায় সফল এক ব্যবসায়ী তো, তাই ব্যবসা ছাড়তে চায় না। আমি বলি চাকরি ব্যবসা দুইটাই তুমি করো। তুমি তো আবার মাল্টিট্যালেন্টেড, ঠিক বলেছি না? ওপাশ থেকে মেসবাহর জবাব না পেয়ে কপাল কুঁচকে গেল মুন্নি সরকারের। গলা উঁচিয়ে সে ডেকে উঠল মেসবাহকে। কি হল? বললে না তোমার মতো কি এতে?
বিস্ময় যেন কাটছেই না মেজবাহর। মহিলার মাথায় এমন কিছু খেলবে তা মনের ভুলেও কখনো মাথায় আসেনি তার। মহিলা তো মহিলা নয়, আস্ত গরুর গোবর। উভয়ের কাজই মানুষের জীবন অতিষ্ঠ করে তোলা। নিজেকে কোনো রকম সামলে নিল মেজবাহ। জোর গলায় বলল, অসম্ভব। অসম্ভব কেন? একদণ্ড ভেবে মেজবাহ বলল, অসম্ভব কারণ উল্লাসী ছোট। ওর বিয়ের মতো বয়স হয়নি। খুব হয়েছে। যে মেয়ের পিরিয়ড শুরু হয়েছে সে মেয়ের বিয়ের বয়সও। কথা শেষ করার আগেই জিহ্বা কামড়ে নিজেকে সামলে নিল মুন্নি সরকার। কথার মোড় ঘোরাতে দ্রুত বলে উঠল, ভাই হিসেবে তুমি চাও না তোমার বোনের ভালো জায়গায় বিয়ে হোক? চোখ মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে মেজবাহ জবাব দিল, উল্লাসী ছোট, আপনি দয়া করে আর এসব কথা তুলবেন না। কেন? সমস্যা কোথায়? আজ বিয়ে দাও বা 10 বছর পর আমার ভাইয়ের চেয়ে যোগ্য ছেলে কখনোই পাবে না। আশ্চর্য! আপনি এক কথা বারবার কেন বলছেন? তুমি শুধু শুধু খেপছ কেন? যাকগে, তুমি দুসম্পর্কের ভাই, দূরেই থাকো। দেখি ওর বাবা মা কারো ফোন নাম্বার দাও, বা যোগাযোগ করার কোনো ওয়ে বলো। উনারা নিশ্চয় অমত করবে না। মেয়েকে অন্যের বাসায় ঝিগিরি না করিয়ে বিয়ে দেয়াটাই কি বেটার অপশন না? বললাম তো বিয়ে দিব না। আপনি প্লিজ জানত। ক্ষুব্ধ গলায় কথাগুলো একদমে বলেই পকেট থেকে চাবি বের করে সদর দরজা খুলল মেজবাহ। তারপর দ্রুত পদে ভেতরে ঢুকেই মুন্নি সরকারের মুখের উপর বন্ধ করে দিল দরজা। আপনি আজ এত দেরিতে এসেছেন কেন? আমি যে একা ভয় পাই তা আপনি জানেন না? একা কোথায় থাকো তুমি? আমি যাবার পরপরই যে ওই ভুটকি মহিলাকে বাসায় ডেকে আনো, তা আমি বুঝি না মনে করেছ? ভুটকি মহিলাকে এখন তো চিনবাই না, অথচ সারাদিন তার সাথে ঘুরঘুর করো। ইচ্ছে করেই নিজেকে তার সামনে এভাবে প্রেজেন্ট করো যাতে উনি। দাঁতে দাঁত চেপে হাত থেকে ব্রিফকেস বিছানায় ছুঁড়ে ফেলল মেজবাহ। তারপর ক্রুদ্ধ গলায় আবারও বলল, বাচ্চা একটি মেয়ে যে না আমার হাঁটুর সমান বয়স, তার আবার একটা বিয়ে করে হয় না, আরও বিয়ে করার শখ জাগছে মনে না? হতবাক চোখে মেজবাহর দিকে তাকিয়ে রইল উল্লাসী। ভুটকি মহিলা, হাঁটুর সমান বয়স, বিয়ের কোনোটির অর্থই বুঝে উঠতে পারছে না সে। তবে এটুকু বুঝতে পারছে বকাবকি শোনার সময় ঘনিয়ে এসেছে তার। ছ্যাঁচড়া মহিলা, ভুড়িওয়ালা মহিলা, চামার মহিলা, জল্লাদ মহিলা, রাক্ষস মহিলা আমার বউয়ের বিয়ে ঠিক করে। কেন রে? আমার বউকে আমি খাওয়াতে পড়াতে পারবো না যে অন্য ব্যাটার সাথে তার বিয়ে দেব আমি? বলো, পারবো না? ঢোক গিলে উল্লাসী জবাব দিল, হু পারবেন? তাহলে জলে কেন ওই ভুটকির? আবার যদি দেখছি তুমি ওই মহিলার সাথে মেলামেশা করছ, তাহলে তোমাকে পুরো এক রাতেই বাসায় একা রেখে আমি হসপিটালে গিয়ে থাকব। তারপর সেই রাতে তুমি বুঝবা ভূতগিরি কি আর কত প্রকার। বলেই হন্যে পায় পাশের ঘরের দিকে এগুলো মেজবাহ। না মুন্নি সরকার না উল্লাসী, কারোর উপর রাগ হচ্ছে না তার। রাগ হচ্ছে নিজের উপর। সে মানুক আর নাই মানুক, উল্লাসী তার স্ত্রী। এবং তিতো হলেও এটি সত্য। তাহলে কেন বেশি বুঝে উল্লাসীকে দুসম্পর্কের বোন হিসেবে পরিচয় করিয়ে দিতে হবে তার? খানিকক্ষণ থম ধরে মেজবাহর ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে থাকার পর মুন্নি সরকার পা বাড়াল নিজের ফ্ল্যাটের দিকে। বিয়ে তো সে দেবেই দেবে, এতে যা হবে দেখা যাবে। তাছাড়া মেজবাহই বাকে বিয়ের প্রস্তাবে মানা করে দেয়ার? দরকার পড়লে গ্রামে গিয়ে উল্লাসীর বাবা মার সাথে কথা বলবে সে। তবুও এই মেয়েকে হাতছাড়া করবে না।
গভীর কিছু নিঃশ্বাস ছেড়ে ফোন হাতে নিয়ে মায়ের নাম্বারে ডায়াল করল মুন্নি সরকার। অস্থির মনে অপেক্ষা করতে লাগল ওপাশ থেকে মায়ের একটি সাড়ার। আম্মা, তুমি কাল সকাল সকাল রওনা হবা। কাল দুপুরের মাঝে তোমাকে আমার বাসায় আমি দেখতে চাই। তুমি এখনই ভাইয়ারে বলো টিকেট করে রাখতে, নয়তো ঘুম নষ্ট করে ভোরে উঠে তোমাকে বাসে তুলে দেবে না ও। একরাশ বিরক্তি প্রকাশ করে ওপাশ থেকে শায়লা বেগম বললেন, সে কি বাড়িতে আছে? পামু কই তারে আমি? রাত 1টার আগে বাড়িতে আসে সেই মহারাজা? ফোন দাও। ফোন দিয়ে বলো। কেন এত পারাপারি কিসের? কাল কেন তোর ওইখানে যাওয়া লাগবো? আরে আম্মা, তোমারে যে মেয়ের কথা বলছিলাম, ওই মেয়েকে দেখার জন্য কাল আসবা তুমি। কেন? কালকের পর কি ওই মাইয়া উইরা যাইব? চোখমুখ কুচকে ফেলল মুন্নি সরকার। ছটফটিয়ে বলল, উফ অফ, তুমি বুঝবা না। তোমারে কাল আসতে বলছি, তুমি আসবা। ব্যাস। আচ্ছা দেখি। দেখা দেখি না, তোমার আসতেই হবে। আমার পছন্দ করা মেয়েকে একবার দেখলেই তুমি ফিদা হয়ে যাবা। বলবা, এরেই আমার ছেলের বউ হিসেবে চাই। মেয়ে যে 2 ডিগ্রি বাড়িয়ে কথা বলে তা অজানা নয়। তাই তাতে একটা পাত্তা দিলেন না শায়লা বেগম। উদ্বিগ্ন গলায় বললেন, সবই বুঝলাম, কিন্তু একা একখান মাইয়া একই বাড়িতে আরেক পোলার লগে থাকে, জিনিসখান কেবা না? আরে আম্মা, ওরা তো ভাই বোন, তুমি ওভাবে ভাবছ কেন? তাছাড়া আমি মেয়েকে জিজ্ঞেস করেছিলাম পছন্দ টছন্দ আছে নাকি, বা গ্রামের কারো সাথে কিছু ছিল নাকি। কিন্তু মেয়ে তো মেয়েই, মাশাল্লাহ, এসব বোঝেই না ও। প্রেম পীড়িত তো দূরের কথা। ঠিক আছে, ভালো হইলেই ভালো। তুই তাইলে রাখো, আমি শীতলরে ফোন দেই, দেখি টিকিটের কথা কই। আচ্ছা, রাখছি তাহলে। তুমি কিন্তু ভোরের বাসের টিকিট কাটাবা। ফোন রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মুন্নি সরকার। যাক, একটা কাজ তো এগিয়ে রাখা হলো। বাদবাকিগুলো না হয় ধীরে সুস্থে হবে। সিগারেট হাতে অন্ধকার ব্যালকনিতে বসে চিন্তার জগতে বিচরণ করছিল মেসবাহ। বেশ খানিকক্ষণ হল খাওয়া দাওয়ার পাট চুকেছে তাদের। তবে উল্লাসীর সঙ্গে আজ রাগারাগি করার পর মেয়েটি একদম চুপসে গেছে। খেতে বসেও চুপচাপ খেয়ে উঠেছে। প্রতিনিয়ত মেয়েটির উপর রাগ ঝাড়া যেন তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তবে অভ্যাসটি পরিবর্তন করতে হবে। মেয়েটি ছোট, না বুঝে করে ফেলে একটি কাজ। অবশ্য এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখাও যায় না। কিন্তু কেন রাখা যাবে না? সে তো স্ত্রী মানে না উল্লাসীকে। বাবার কথায় সে বিয়ে করেছে এবং একরকম বাধ্য হয়েই তাকে নিয়ে এসেছে নিজের সাথে, এবং দায়িত্ব হিসেবেই সে দেখে আসছে উল্লাসীকে। এছাড়া বেশি কিছু নয়। তাহলে উল্লাসীর বিয়ে আসুক বা অন্য কিছু, তাতে তার এত মাথা গরম হবে কেন? পরমুহূর্তেই নিজের ভাবনার উপর মেজাজ খারাপ হল মেসবাহর। আশ্চর্য চিন্তা ভাবনা তার। ছোট হোক বা বড়, উল্লাসী তার বিয়ে করা বউ। বাবার কথায় হোক বা বাধ্য হয়ে, 3 কবুল পড়ে তো সে বিয়ে করেছে উল্লাসীকে। আর সেই উল্লাসীর জন্য যদি কেউ বিয়ের প্রস্তাব আনে, তা অবশ্যই একজন স্বামী হিসেবে চুপচাপ মেনে নেওয়া যায় না। কেনই বা মেনে নেবে সে? উল্লাসী তার দায়িত্ব হলেও সর্বপ্রথম সে তার স্ত্রী। আসব। দীর্ঘশ্বাস ফেলল মেসবাহ। জ্বলন্ত সিগারেট এস্ট্রেতে রেখে উল্লাসীর উদ্দেশ্যে বলল, চেয়ার নিয়ে এসো। চেয়ার টেনে ব্যালকনিতে এনে মেসবাহর পাশে বসল উল্লাসী। উদাস মনে মেঘে ঢাকা আকাশের দিকে তাকাতেই পাশ থেকে মেসবাহ বলল, ব্যালকনির জন্য ডাবল সিটের চেয়ার বা দোলনা কিনলে কেমন হয়?
জানি না। কেন জানো না? জানি না। মন খারাপ? এ পর্যায়ে মেসবাহর দিকে ফিরল উল্লাসী। ধীর গলায় বলল, আমি কখনোই আর মুন্নি ভাবির সঙ্গে কথা বলবো না। উনি এলে কখনোই দরজা খুলব না। না, তুমি বলবে। না, আমি বলবো না। কখনোই বলবো না। না, উল্লাসী, তুমি বলবে। মেসবাহ এমন কথায় অবাক চোখে তার দিকে তাকালো উল্লাসী। বলল, কেন? কারণ ওই মহিলা আজকের পর থেকে তোমার এবং আমার লাইফ হেল করে ছাড়বে। অনেকক্ষণ যাবৎ কলিং বেল বাজানোর পর যদি তুমি দরজা না খোলো, উনি পুরো বাসা মাথায় তুলে ফেলবে। সবাইকে ডেকে এনে দরজা ভেঙে হলেও দেখবে ভেতরে ঠিক কি চলছে। তাছাড়া নানান কথা ছড়ানো তো রয়েছেই। এ কারণেই তুমি দরজা খুলবে। তবে উনাকে দেখামাত্রই বলবে তুমি এখন ব্যস্ত আছো বা এখন তুমি গোসলে যাবে। এমন নানান এক্সকিউজ দেখাবে। অর্থাৎ দরজা খুললেও ভেতরে ঢুকতে দেবে না। এড়িয়ে চলবে। কি বোঝাতে পারলাম তো? পুরোটা না বুঝলেও মাথা নেড়ে মেসবাহর কথায় সম্মতি জানালো উল্লাসী। অপরদিকে উল্লাসীর সম্মতি পেয়ে মুখ উজ্জ্বল হয়ে উঠল মেসবাহর। মৃদু হেসে সে বলল, পড়াশোনা করতে ইচ্ছে হয় তোমার? হয় মাঝে মাঝে। জানেন, আমি যখন পড়তে বসতাম তখন সুহা আমার পাশে বসে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকত। তাই? হ্যাঁ। উল্লাসী থেমে যেতেই হাতের ইশারায় কিছু একটা দেখিয়ে মেসবাহ বলল, ওই যে দূরে খানিকটা আলো ঝালানো একটি বিল্ডিং দেখতে পাচ্ছ, ওটার দোতলায় একটি কোচিং সেন্টার আছে। তোমায় ভাবছি ওখানটায় ভর্তি করে দেব। পড়বি ওখানটায়? সময় নিয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল উল্লাসী। তারপর ধীর স্বরে বলল, আপনি বললে পড়ব। আমি তো বলছি। ওখানে ক্লাস করতে থাকলে তারপর না হয় কোনো স্কুলে ঢুকিয়ে দিলাম। আর কোনো স্কুলে যদি নাও ঢোকাতে পারি তাহলে তুমি না হয় বোর্ড এক্সাম গ্রাম থেকেই দিল। সমস্যা হবে কি? উহু, গ্রেট, তাহলে কাল গিয়েই কথা বলে আসব। আর চোখে কিছুক্ষণ উল্লাসীকে দেখার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মেসবাহ। এতটা নীরব কেন উল্লাসী? পড়াশোনার ব্যাপারে কি তাহলে আগ্রহ নেই তার? নতুবা অবশ্যই উচ্ছ্বসিত হতো সে। খানিকক্ষণ বেলকনি জুড়ে পায়চারি করে আবারও চেয়ারে এসে বসতেই পাশ থেকে হতাশ গলায় উল্লাসী বলল, প্রতিদিন কোচিং করতে হবে? হ্যাঁ। তার মানে প্রতিদিন আমাকে নিচে নামতে হবে? তা তো নামতেই হবে। মেসবার জবাবে চোখমুখ ছোট হয়ে এল উল্লাসীর। মেঝের দিকে তাকিয়ে সে থেমে থেমে বলল, তাহলে আমি সিঁড়ি দিয়েই নামব? ওসব দিয়ে নামব না। কি? লিফট? হ্যাঁ, দরজা বন্ধ হবার সাথে সাথেই আমার দম বন্ধ হয়ে আসে। আর যখনই চলতে শুরু করে তখন আমার মাথা ঘুরায়। আমি সিঁড়ি দিয়েই নামব। উল্লাসীর নীরবতার কারণ বুঝতে পারল মেসবাহ। সামান্য হেসে সে বলল, আমি পাশে আছি না? ভয়ের কি আছে? যখন তোমার খারাপ লাগবে তখন না হয় আমার হাত আঁকড়ে ধরবে। সকালে উল্লাসীকে ফেলে হাসপাতালে আসার পর থেকেই অস্থির লাগছে মেসবাহর। মুন্নি ভাবি যেমন মানুষ, তাতে উল্লাসীর একার পক্ষে সবটা সামলে নেয়া কঠিন হয়ে দাঁড়াবে। নানান প্রশ্নের মুখে ফেলে পাগল করে দেবে মেয়েটাকে। তাছাড়া অদ্ভুত সব কাণ্ডকারখানা তো রয়েছেই। তাই হাসপাতালে চাপ কম থাকায় দুপুরে বাসায় খেতে যাবার সিদ্ধান্ত নিল মেসবাহ। অবশ্য এর পেছনে আরেকটি কারণও রয়েছে। কোচিং সেন্টারে উল্লাসীর ব্যাপারে কথা বলা।
কোনো সমস্যা না থাকলে না হয় আজই ভর্তি করিয়ে দেয়া যাবে উল্লাসীকে। তারপর তাকে ক্লাসে বসিয়ে সে নিশ্চিন্ত মনে যেতে পারবে তার কাজে। এতে যেমন মুন্নি ভাবির হাত থেকে বাঁচা যাবে, তেমন সে নিজেও শান্তিতে দুদণ্ড কাটাতে পারবে। স্বস্তি নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে কাঁচা বাজার সেরে বাসার উদ্দেশ্যে রিকশা নিল মেসবাহ। বেলা বাজে দুপুর 1টা। সূর্যের প্রখর তাপ এসে লম্বভাবে পড়ছে তার শরীরে। হুডটা উঠিয়ে দিল ভালো হতো। অবশ্য রাস্তাও বেশি একটা নেই। ততক্ষণ না হয় একটু গরম সহ্য করল। লিফট ছেড়ে বেরিয়ে ফ্ল্যাটের সদর দরজা খোলা দেখতে পেয়ে যা বোঝার বুঝে নিল মেসবাহ। ঠিক এ কারণেই সকাল থেকে অস্থিরতার উপরে রয়েছে সে। এই মহিলার হাত থেকে নিস্তার পাওয়া খুব সহজ হবে মনে হচ্ছে না। তীক্ষ্ণ দৃষ্টিতে মুন্নি সরকারের ফ্ল্যাটের দিকে এক নজর তাকিয়ে মেসবাহ দ্রুত পদে এগুলো নিজের ফ্ল্যাটের দিকে। তবে ফ্ল্যাটে ঢোকামাত্রই তার বিস্ময়ের সকল সীমা অতিক্রম করল। মুন্নি সরকারের পাশেই বসে রয়েছে বয়স্ক এক মহিলা, যাকে প্রায়ই তার কাছে এসে থাকতে দেখেছে মেসবাহ, এবং ভুল না করলে উনিই মুন্নি সরকারের মা। মাথায় রক্ত উঠে গেল মেসবাহর। ঠিক কি করবে ভেবে না পেয়ে হাতে থাকা বাজারের ব্যাগ মেঝেতে ছুঁড়ে ফেলে চেঁচিয়ে উঠল সে। কি চলে এখানে? আপনাকে আমি কাল নিষেধ করে দিয়েছি না? মেসবাহর গলার স্বর শোনামাত্রই বুকের ভেতরটা কেঁপে উঠল মুন্নি সরকারের। চুপেচাপে কাজ সারতে চাইলেও মাঝ থেকে এই বান্দা কই থেকে উদয় হল তা একদমই মাথায় আসছে না তার। তারপরও আপনার এখানে কি কাজ? হোয়াই আর ইউ কামিং হেয়ার? উঠে দাঁড়াল মুন্নি সরকার। পাশ ফিরে মেসবাহর মুখোমুখি দাঁড়িয়ে বলল, চিৎকার করছো কেন? বসো, বসে কথা বলি। কিসের বসব? কেন বসব? আপনাকে আমি কাল নিষেধ করে দেইনি? শুনেই নিষেধ করে দিল হবে নাকি? ঘরে বোন থাকলে এমন বিয়ের প্রস্তাব আসবেই, তাই বলে এমন হাইপার হওয়া যাবে? অস্থির মনে মেসবাহ বল, আশ্চর্য, আপনি তো প্রচণ্ড ঘাটতারা স্বভাবের। প্লিজ আপনি বের হন। তুমি বসো ভাই, বসে কথা বলি। তাছাড়া ভাই হিসেবে তোমার কাজ তোমার বোনের ভালো খারাপ বিবেচনা করা। তাছাড়া কেউ বিয়ের প্রস্তাব দিলেই বিয়ে হয়ে যায় নাকি? বাছবিচারের ব্যাপার আছে না? নিজেকে শান্ত করার চেষ্টায় দুহাতের মুঠ চেপে লম্বা একটি দম ছাড়ল মেসবাহ। তারপর শান্ত গলায় বলল, ওকে বিয়ে দেব না। কাল আপনাকে সুন্দরভাবে নিষেধ করেছিলাম। তারপরও আজ আপনি আপনার মাকে কেন নিয়ে এসেছেন? আমিও তোমায় বারবার বলছি, মেয়ে হয়ে জন্মেছে উল্লাসী, বিয়ে তো একসময় ওকে দিতেই হবে। তাহলে আজ দিল কি দোষ? আপনি প্লিজ বুঝতে চেষ্টা করুন। তুমি বোঝো মেসবাহ, ভাই হয়ে বোনের ভালো চাও না। এ কেমন ভাই তুমি? তাও যদি আমার ভাই কানা, বোবা বা খোড়া হতো। আমার ভাইয়ের মতো ছেলে তুমি সারা জীবন খুঁজলেও উল্লাসীর জন্য পাবে না। আরও কিছু বলতে চাইছিল মুন্নি সরকার। হঠাৎ রান্নাঘর থেকে উল্লাসীকে বেরিয়ে আসতে দেখে থেমে গেল সে। আপনি কখন এলেন? উল্লাসীর প্রশ্নে পিছন ফিরে তার দিকে এগিয়ে গেল মেসবাহ। চড়া গলায় বলল, তোমাকে কাল রাতে কি বলেছিলাম? একে বাসায় ঢোকাতে নিষেধ করিনি? কিন্তু তুমি আজ একে বাসায় তো ঢুকিয়েইছই, সাথে আদর আপ্যায়নের জন্য নিশ্চিত খাবার বানাচ্ছিলে। মেঝেতে দৃষ্টি আবদ্ধ করল উল্লাসী। তারপর ধীর গলায় বলল, উনার মা এসেছিলেন, তাই আর কি। চুপ, একদম চুপ।
উল্লাসীর এক হাত চেপে তাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে এল মেসবাহ। তারপর মুন্নি সরকারকে উদ্দেশ্য করে স্থির গলায় বলল, আপনিই ওকে জিজ্ঞেস করুন ও বিয়ে করবে নাকি। এই উল্লাসী, তুমি বিয়ে করবা? এসবের আগামাথা কোনো টাই মাথায় ঢুকল না উল্লাসীর। তবে স্বামীর কথায় সম্মতি দেয়া শ্রেয় ভেবে ঢোক চেপে হালকা মাথা নাড়ল সে। কি হলো তো? এবার দয়া করে এসব বন্ধ করুন। ভ্রু কুঁচকে মুন্নি সরকার বলল, ও ছোট, ও এসবের কিছু বুঝবে না। ওর খারাপ ভালো দেখার দায়িত্ব ভাই হিসেবে তোমার। আমিও দিব না। দেব না বললেই হলো। ভাই হইছ কি এই কাজে? বারবার কি ভাই ভাই লাগাই রাখছেন? উল্লাসী আমার বোন না, ও আমার দুঃসম্পর্কের বউ। চোখমুখ কুঁচকে ফেলল মুন্নি সরকার। একরাশ বিস্ময় নিয়ে বলল, দুঃসম্পর্কের বউ মানে? ওই তো দুঃসম্পর্কের না, শুধু বউ। কুলকুল করে ঘামতে শুরু করেছে মেসবাহ। রাগের মাথায় সত্যিটা এভাবে বলে দিল সে। একবারও ভাবল না পরবর্তীতে এটি কত বড় আকার ধারণ করবে। সাথে ফলস্বরূপ বাঁশবাগান তো রয়েছেই। কপালের ঘাম মুছে সোফায় বসে পড়ল সে। করুণ দৃষ্টিতে তাকালো মুন্নি সরকারের দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে যে তাকিয়ে রয়েছে তারই দিকে। উল্লাসী তোমার বউ? মুন্নি সরকারের কথার পিঠে কোনো জবাব দিল না মেসবাহ। ভাবতে লাগল ভয়ঙ্কর এই পরিস্থিতি থেকে বাঁচার একটি উপায়। কথা বলছ না কেন? উল্লাসী তোমার বউ? জি। তাহলে এতদিন বউকে বোন বলেছ কেন? ঢোক গিলে পরিস্থিতি সামলাতে আবারও উঠে দাঁড়াল মেসবাহ। গলা খাকড়ি দিয়ে সামান্য এগিয়ে এল মুন্নি সরকারের দিকে। তারপর স্থির গলায় বলল, বোন বলিনি, দুঃসম্পর্কের বোন বলেছি। দুঃসম্পর্কের বোনও তো মাঝে মাঝে বউ হয়, তাই না? হলে হয়। তবে তুমি মিথ্যে বলেছ। সকলের কাছে নিজের বউকে বোন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছ। আলাদা করে আমি কারো সাথেই উল্লাসীকে দুঃসম্পর্কের বোন হিসেবে পরিচয় করিয়ে দেইনি আপনি ছাড়া। আপনার জোড়াজুড়ির সাথে না পেরে উঠে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আর বাদবাকি ছড়ানোর কাজটা আপনি করেছেন। তাহলে এখানে মিথ্যে কে বলেছে বলুন? ফুঁসে উঠল মুন্নি সরকার। একদম কনফিউজড করো না আমাকে। একদম না। এই আম্মা ওঠো তো। এসবের শেষ আজ আমি দেখেই ছাড়ব। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে শায়লা বেগম বললেন, তুই চুপ করত। তোরে বারবার আমি কইছি আগে ভালো করে খোঁজ খবর নিয়ে, কিন্তু তুই শুনলে তো? প্রত্যেক বিষয়েই এত নাচানাচি করলে চলে? না চললে নাই। মেসবাহর মনের ভেতর কি আমি বসে রইছিলাম যে ওর মিথ্যে কথা আমি ধরতে পারব? পাশ থেকে মেসবাহ বলল, আমি তো মিথ্যে বলিনি। আবারও বলছো মিথ্যা বলনি? হ্যাঁ, উল্লাসী আমার দুঃসম্পর্কের বোনও হয়। তো বিয়ের পর বউকে তুমি বোন হিসেবে পরিচয় করিয়ে দিবা? আবারও কপালের ঘাম মুছল মেসবাহ। এ কেমন অবস্থায় পড়ল সে? কি দরকার ছিল উল্লাসীকে দুঃসম্পর্কের বোন হিসেবে পরিচয় করে দেয়ার? সত্যিটা বললে আর যাই হোক আজকের মতো পরিস্থিতিতে তো পড়তে হতো না। বিয়েই তো আমাদের হয়নি। না মানে গ্রামে হয়েছে, এখানে তো হয়নি। তাই গ্রামে উল্লাসী আমার বউ, আর এখানে দুঃসম্পর্কের বোন। মানে তুমি আবারও আমাকে কনফিউজড করছো। মোটেও না ভাবি। এই যেমন ধরেন আপনি হাসান ভাইয়ের ওয়াইফ।
কিন্তু আপনারা বিয়ের আগে একে অপরকে চিনতেন না, তাই বিয়ের পর আগের সেই পরিচয় নিজেদের মাঝে বাঁচিয়েও রাখতে পারলেন না। কিন্তু এদিকে আমি আর উল্লাসিত দুসম্পর্কের ভাইবোন, তাই না? তাই আমরা সেই সম্পর্কের ছিটেফোঁটা নতুন জীবনে হালকার উপর ঝাপসা হলেও রাখার চেষ্টায় আছি। বলুন, ঠিক করছি না? বিষয়টি বোধগম্য হল না মুন্নি সরকারের। চিন্তিত মুখে সে বলল, হ্যাঁ, তবে বউকে বোন? বোন না, বোন না, দুসম্পর্কের বোন। ওই হল। উহু, কোথাও ঘাপলা আছে। অবশ্যই আছে। সত্যিটা বলো মেজবাহ, আসল কাহিনী কি? মুন্নি সরকারকে ভুলিয়ে ভালিয়ে চুপ করানোর চেষ্টায় ব্যর্থ হয়ে বিপাকে পড়ল মেজবাহ। আকাশ পাতাল ভেবেও এর জবাব না পেয়ে সে ধীর গলায় বলল, এক সেকেন্ড, একটু ওয়াশরুমে যাব আর আসব। আপনি যাবেন না? বসুন, আমি আসছি। কোনো রকম দ্রুত ওয়াশরুমে ঢুকে লিমনের নাম্বারে ডায়াল করল মেজবাহ। দুইবারের মতো রিং বাজতেই ওপাশ থেকে লিমন ফোন ধরতেই তাকে সংক্ষেপে সবটা খুলে বলল সে। তারপর অস্থির গলায় বলল, কি করব এখন? আমি আগেই বলছিলাম তোরে। কি দরকার ছিল এসব বলার? এখন ওসব ভেবে হবেটা কি? এই মহিলাকে কিভাবে চুপ রাখব সেটা বল, নয়তো এই মহিলা আমার মানসম্মান আর কিছু রাখবে না। পুরো সোসাইটিতে ব্যাপারটি নানানভাবে ছড়িয়ে দেবে। সময় দে একটু। সেই সময়টাই তো নেই। একদণ্ড ভেবে লিমন ফোনের ওপাশ থেকে শীতল কণ্ঠে বলল, সময় যেহেতু নেই সেহেতু কমন কাহিনী শুনিয়ে দে। সময় থাকলে না হয় আনকমন কিছু ভেবে দিতাম। কমন কাহিনীটাই কি? তুই উল্লাসী একে অপরকে পছন্দ করিস, কিন্তু উল্লাসীর বাবা ছোট মেয়ে বিয়ে দেবে না। প্লাস ওর বাবা গ্রামের স্বনামধন্য একজন ব্যক্তি, অনেক পাওয়ার আছে। তাই কোনো উপায় না পেয়ে তুই উল্লাসীরে নিয়ে ভাগছিস। লিমনের কথা শুনে বিস্ময়ের শেখরে পৌঁছে গেল মেজবাহ। অসম্ভব। সম্ভব। মোটেও আমি এই কাজ করব না। এতে আমার মানসম্মান যা আছে তার কানিকোনাও আর থাকবে না। আরে শালা, প্রেম পীড়িত খারাপ জিনিস না। বউকে বোন বানানোর তোমার এই অপকর্মের কথা ঢাকতে আপাতত একটা টপিক দরকার। আর আমার মনে হয় না এর চেয়ে বেটার অপশন পাবি। আমি পারব না। না পারলে যা, পুরো সোসাইটির কাছ থেকে লুচ্চা উপাধি নিয়ে অন্য কোথাও চলে যা। মেজবাহ স্থানত্যাগের পর থেকেই উল্লাসীর উপর প্রশ্নের হাড়ি খুলে বসেছে মুন্নি সরকার। একের পর এক প্রশ্ন করে মেয়েটির কাছ থেকে কিছু জানতে চেয়েও বারবার ব্যর্থ হচ্ছে সে। মেয়েটি জানিনা বিহীন মুখ থেকে কোনো আওয়াজই বের করছে না। ধৈর্যচ্যুত হয়ে আবারও সোফায় বসে পড়ল মুন্নি সরকার। অশান্ত গলায় বলল, মেজবাহ তোমার স্বামী হয়? জানি না। তো জানোটা কি? জানি না। আগমন ঘটল মেজবাহর। ঠান্ডা মাথায় উল্লাসীর পাশে দাঁড়িয়ে থেমে থেমে বলতে শুরু করল সে লিমনের বানানো মিথ্যা গল্প। সব শুনে মুন্নি সরকার ভ্রু কুঁচকে বলল, কিন্তু তুমি তো প্রতিষ্ঠিত একজন ছেলে, তোমার সাথে বিয়ে দিতে কি সমস্যা? উল্লাসীর তো বিয়ের বয়স হয়নি ভাবি। গ্রামেও এমন চিন্তাধারার মানুষ আছে? থাকবে না কেন? অবশ্যই আছে। তাছাড়া ওর মা তো ঢাকাতেই মানুষ। উনার চিন্তাধারা অন্য পর্যায়ের। কিন্তু আমার মাথায় এটা আসছে না, তুমি মেজবাহ কি করে এত ছোট এক মেয়ের প্রেম পড়লে? দীর্ঘশ্বাস ফেলে মেজবাহ জবাব দিল, আপনার যেমন এক দেখাতেই ওকে মনে ধরেছিল তেমন আমারও ধরেছিল। সুন্দর মেয়ে।
অবুঝ মন ভাবি। সন্তুষ্ট হল না মুন্নি সরকার। তীক্ষ্ণ দৃষ্টি উল্লাসীর দিকে ছুড়ে বলল, তাই বলে বউকে বোন হিসেবে পরিচয় করিয়ে দেবে? আরে ভাবি, বউ হিসেবে পরিচয় করিয়ে দিল সোসাইটির সবাই জেনে যেত না? এটা নিয়ে হৈহুল্লোড় হতো, নানান আলোচনা হতো। আর যা ওর বাবার কাছে পৌঁছতেই বেশি সময় লাগত না। বোঝেনি তো, পাওয়ারের ব্যাপার। এজন্যই চুপচাপে ছিলাম। তবে একটি মেয়ে যেহেতু নিয়ে এসেছি সেহেতু পরিচয় তো দিতেই হবে। তাই আর কি দুসম্পর্কের বোন হিসেবে পরিচয় করিয়ে দেয়া। তা ঠিক আছে, কিন্তু ওর বাবা কি তোমার ঠিকানা জানে না? বা কোনো হসপিটালে বসো তা জানে না? তার ক্লু ধরেই তো মেয়েকে নিতে এতদিন এখানে এসে পড়বার কথা। টনক নড়ল মেসবাহর। যুক্তিযুক্ত একটি প্রশ্ন, এবং প্রশ্নটির কাছে লিমনের 2 পয়সার গল্পটি হার মানতে বাধ্য। মহিলার মাথায় গোবর নয় বরং খাঁটি সোনা রয়েছে। অদ্ভুত ভুলভাল একটি কাহিনী তার হাতে ধরিয়ে দিল ও সে তার লেজ টেনে ধরেই সত্যতা যাচাই করে নিচ্ছে। আরও একটি দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে এল মেসবাহর। পরিস্থিতি সামলাতে সে বলল, এখানে আপন বলতে আমার কেউ নেই ভাবি। শুধুমাত্র আপনাকে এবং হাসান ভাইকে আমি কাছের মানুষ মনে করি, আপন মনে করি। আপনার সাথে কাল রাতে এবং কিছুক্ষণ আগে যে ব্যবহার করেছি এর জন্য আমায় ক্ষমা করুন। আসলে মাথা ঠিক ছিল না ভাবি। আপনিই বলেন, কেউ যদি আপনাকে এসে অন্য মেয়ের সঙ্গে হাসান ভাইয়ের বিয়ে প্রস্তাব দেয় তা আপনি চুপচাপ মেনে নিতে পারবেন? অসম্ভব। তার 14 গোষ্ঠী উদ্ধার করে তবেই আমি মানব। তুমি ভুল কিছু করনি। একদম ঠিক করেছ। বোঝার জন্য ধন্যবাদ ভাবি। আমাকে আপনি না বুঝলে আর কে বুঝবে বলুন? সেটাই তো। তা তোমরা পালিয়ে আসার পর বিয়ে করেছ তো? হ্যাঁ করেছিলাম। এই উল্লাসী, আমরা বিয়ে করেছিলাম না? উল্লাসীর দিকে তাকালো মেসবাহ। মেয়েটি চোখে মুখে একরাশ আতঙ্ক নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে তার পাশে। মায়া হচ্ছে তার মেয়েটির জন্য। স্বল্প বয়সের এই জীবনে কত মিথ্যার না সম্মুখীন হতে হচ্ছে তাকে। তবে আপাতত মিথ্যা ছাড়া সত্য বললে নারীবাদী লোকেরা তাকে পিটিয়ে ছাড়বে। অসৎ চরিত্রের লোক, নারী নির্যাতনকারী এমনকি নারী পাচারকারীর খাতায় নাম ফেলতেও এদের দুদণ্ড লাগবে না। তবে সে আবারও একই ভুল করছে। সম্মান বাঁচানোর ধান্দায় আরও একটি নতুন মিথ্যার আশ্রয় নিচ্ছে। পূর্বের মিথ্যা নিয়েই যেখানে যান রফাদফা হয়ে যাচ্ছে সেখানে নতুন এই মিথ্যা নিয়ে কতদূর এগুতে পারবে সে? প্রচুর ভাবাচ্ছে তাকে। সন্ধ্যায় বাসা থেকে বের হল না মেসবাহ। উল্লাসীর কোচিংয়ে আজ তাকে নিয়ে কথা বলতে যাবার জন্য হাসপাতাল ছেড়ে আসলেও পরিস্থিতি বিবেচনায় এনে বাসা ছেড়ে না বেরোনোই শ্রেয় মনে হল তার। দুপুরে নানান কথা বলে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে মুন্নি সরকারের হাত থেকে মুক্তি পেলেও অস্থিরতা তার একবিন্দুও কমছে না, বরং সময় বাড়ার সাথে সাথে তা ক্রমে বাড়ছে। মহিলা নিশ্চিত এতক্ষণে পুরো সোসাইটিতে কথা ছড়িয়ে দিয়েছে। তবে কথা কিভাবে ছড়িয়েছে ভালো না মন্দ তা কেবল সেই জানে। তবে সে হাঁপিয়ে উঠেছে। কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে হাঁপিয়ে উঠেছে সে। আপনার চা। চিন্তার জগৎ ছেড়ে বেরিয়ে চায়ের কাপ হাতে নিল মেসবাহ। তারপর তাতে একবার চুমুক দিয়ে বলল, আমাকে কি খুব খারাপ একজন মানুষ মনে হয় তোমার? উহু, সত্যি করে বলো। এক মুহূর্ত ভেবে উল্লাসী বলল, আপনাকে আমি বুঝি না। মাঝে মাঝে চেষ্টা করি, তবে আমার এই ছোট মাথায় আপনাকে ঢোকাতে পারি না। মৃদু হেসে আবারও চায়ের কাপে চুমুক দিল মেসবাহ। মাঝে মাঝে মেয়েটি সহজ সরল,
মাঝে মাঝে মেয়েটি চঞ্চল, আবার মাঝে মাঝে একেবারেই নীরব। তবে যেমনই হোক, মন্দ নয়। যার সঙ্গে বেশ সুখে শান্তিতেই দিনের পর দিন পার করা যায়। তবে মেয়েটি যে ছোট। হঠাৎ কলিং বেলের শব্দে চিন্তায় ছেদ পড়ল মেজবাহর। ভ্রু কুঁচকে সে পেছনে ফিরে দরজার দিকে তাকাতেই উঠে পড়ল উল্লাসী। ধীর পায়ে এগুলো সদর দরজার দিকে, এবং দরজা খোলামাত্র হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল মুন্নি সরকার সহ কিছু মহিলা। মুখে তাদের অজস্র হাসি। এই তোমার শাড়ি আছে? বাড়ি থেকে বেরিয়ে আসার সময় শাড়ি টাড়ি এনেছিলে কি? মুন্নি সরকারের প্রশ্নের জবাবে মুখ ঘুরিয়ে মেজবাহর দিকে তাকালো উল্লাসী। শাড়ি তো তার আছেই, তবে বলে দিল যদি উনি রেগে যান। ওর দিকে তাকাচ্ছ কেন? আর মেজবাহ তুমিও যাও, পাঞ্জাবি পরে তৈরি হয়ে নাও। পুরো ব্যাপার বুঝে উঠতে পারল না মেজবাহ। এভাবে মুন্নি সরকার তার দলবল নিয়ে বাসায় ঢোকার সাথে সাথেই তার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। তবে পরবর্তীতে সকলের মুখে হাসি দেখে অস্থিরতা কিছুটা হলেও কমেছিল। কিন্তু এসব কি? হঠাৎ পাঞ্জাবি কেন পরবে সে? নাকি তোমার বউয়ের মতো তোমারও পাঞ্জাবি নেই? বলেই খিলখিল করে হেসে উঠল উপস্থিত সকলেই। তাদের দিকে এক নজর তাকিয়ে মেজবাহ বলল, আছে। কিন্তু হঠাৎ পাঞ্জাবি কেন? তো কি পরে বিয়ে করতে চাও তুমি? টি শার্ট পরে? কপাল কুঁচকে ফেলল মেজবাহ। প্রশ্নসূচক চোখে মুন্নি সরকারের দিকে তাকিয়ে বলল, কিসের বিয়ে? তোমার আর উল্লাসীর। আমাদের বিয়ে তো হয়েই গেছে। বেশ ভালো কথা। তাহলে দ্বিতীয়বার বিয়ে করতে তো কোনো সমস্যা থাকার কথা নয়। তাছাড়া আমাকে যেহেতু কাছের মানুষ ভাবো সেহেতু আমার কথাটা রাখো। আমাদের সকলের সামনে আবারও বিয়েটা করে ফেলো। আমি সবাইকেই তোমার সমস্যার কথা বলেছি। আমরা আছি তোমাদের পাশে। উল্লাসীকে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না। আর না উল্লাসীর বাবার ভয় তোমার নিজের বউকে দুঃসম্পর্কের বোন বলতে হবে। আবারও উপস্থিত সকলেই খিলখিল করে হেসে উঠতেই তাদেরকে থামিয়ে দিল মুন্নি সরকার। মেজবাহকে তাড়া দিতে বলল, হাসানকে পাঠিয়েছি কাজী ডাকতে। এলো বুঝিও। যাও তাড়াতাড়ি তুমি তৈরি হয়ে নাও। আমরা এদিকে উল্লাসীকে তৈরি করে দেই। বাচ্চা মেয়ে, সবটা সামলে নিতে পারবে না। নড়ল না মেজবাহ। চুপচাপ দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। নতুন বলা মিথ্যেটি আবারও কোথায় নিয়ে যাচ্ছে তাকে? পুরো ফ্ল্যাট জুড়ে লোকজনের সমাগমে গমগম করছে। কিছুক্ষণ হলই পাঞ্জাবি পায়জামা পরে এসে বরবেশে নীরবে বসে সকলের কার্যকলাপ লক্ষ্য করে যাচ্ছে মেজবাহ। বিয়ে করা বউকে আরও একটিবার বিয়ে করাই যায়। এ আর তেমন কি কঠিন কাজ। তবে একটি বিষয় প্রচুর ভাবাচ্ছে তাকে। যে মেয়েকে কিছুদিন আগেই একরকম বাধ্য হয়েই বিয়ে করেছে সে, ভাগ্যের পরিহাসে আজ তাকে আরও একটিবার বিয়ে করতে হচ্ছে। তবে সেদিনের মাঝে এবং আজকের মাঝে প্রচুর তফাৎ। সেদিন মনে বাবাকে নিয়ে একরাশ ভয় কাজ করলেও আজ তা কাজ করছে না। আজ শুধুই কাজ করছে একরাশ ভালো লাগা। উপভোগ করছে সে সময়টিকে। যদিও খানিকক্ষণ আগে এর ছিটেফোঁটাও ছিল না। হ্যাঁ, সে মুখোমুখি হতে চায়। দেখতে চায় এবারের বলা মিথ্যেটি কোথায় নিয়ে যায় তাকে। 15,00,000 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি রহমান নিয়াজির জ্যেষ্ঠ কন্যা আঞ্জুমান আরা উল্লাসী, আলাউদ্দিন শেখের মধ্যম পুত্র মেজবাহ শেখের সাথে বিবাহে রাজি থাকলে বলুন কবুল। আর চোখে পাশে বসা উল্লাসীর দিকে তাকালো মেজবাহ। লাল টকটকে বেনারসি শাড়ি পরেছে সে। মাথায় গুজে দিয়েছে ঘোমটা, যার দরুন উল্লাসীর মুখটা নজরে আসছে না তার। কি চলছে মেয়েটি মনে? নিশ্চয় ভয় পাচ্ছে সে।
ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে সকলের চোখের অগোচরে উল্লাসীর হাত আঁকড়ে ধরল মেসবাহ। তারপর তাতে হালকা চেপে ক্ষীণ স্বরে বলল, বলো উল্লাসী, আমি তো আছি। ভরসার হাতের সন্ধান পেয়ে মনের ভেতরে চলা আতঙ্ক কমে গেল উল্লাসীর। জোরে চেপে ধরল সে মেসবাহর হাত। তারপর ধীর গলায় বলল, কবুল। মেয়ের মুখে 3 বার কবুল শুনে এবারে কাজী এলেন মেসবাহর দিকে। সময় নিয়ে আবারও বলতে শুরু করলেন, 15 লাখ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি আলাউদ্দিন শেখের মধ্যম পুত্র মেসবাহ শেখ রহমান নিয়াজির জ্যেষ্ঠ কন্যা আঞ্জুমান আরা উল্লাসীর সাথে বিবাহে রাজি থাকলে বলুন কবুল। সময় নিল না মেসবাহ, সাথে সাথেই জোর গলায় বলল, কবুল স্কয়ার। কিন্তু কাজী সাহেব মাইনাসে মাইনাসে যেমন প্লাস হয়ে যায় তেমন এক মেয়েকে 2 বার বিয়ে করলে কবুলে কবুলে কি তা না কবুল হয়? বা বিয়ে ভেঙে যাবার কোনো চান্স থাকে? পুরো ঘরজুড়ে বিরাজ করছে শুভ্রতা। ফুলের সৌরভে চারিপাশটা ম করছে। চারিদিক থেকে অদ্ভুত এক শীতল বাতাস গায়ে এসে লাগছে। পুলকিত মনে বিছানায় এসে বসল মেসবাহ। তাকালো খানিকটা দূরে গুটিসুটি মেরে বসে থাকা উল্লাসীর দিকে। মেয়েটির মুখে উজ্জ্বল এক আভা ফুটে উঠেছে। এইরূপে দারুণ দেখাচ্ছে তাকে। তাদের প্রথম বিয়ের দিনেও কি উল্লাসীর মুখে একই আভা ফুটে উঠেছিল? হয়তোবা। তবে সেদিন তা নজরে আসেনি। অপার্থিব এক পরিবর্তন ঘটেছে তার নিজের মাঝে। আজ খুব করে ইচ্ছে করছে বয়সের ব্যবধান ভুলে উল্লাসীর প্রতি প্রত্যাশা রাখতে, ধীরস্থিরভাবে তাকে নিজের মতো করে সাজিয়ে নিতে। তবে একদিন না একদিন তো বড় হবে উল্লাসী। সব কিছু বুঝতে শিখবে। সে সময় যদি বেঁকে বসে সে নিজের জীবনে আর তার প্রয়োজন বোধ না করে, তখন কি অন্যায় করা হবে না মেয়েটির সাথে? বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এল মেসবাহর। নিজের চিন্তাভাবনা সংযত করে ঠোঁটের কোণায় হালকা হাসির রেখা টেনে সে বলল, গরম লাগছে না? মুখ তুলে মেসবাহকে দেখামাত্র উল্লাসী এগিয়ে এল তার দিকে। মাথার ঘোমটা নামিয়ে দিয়ে বলল, উহু রাতে আপনি খেয়েছেন? খেয়েছি। তুমি? আমিও খেয়েছি। একটা সত্যি কথা বলুন তো, মুন্নি ভাবির রান্না আপনার ভালো লাগে নাকি আমার হাতের রান্না? তোমার। আমি জানতাম আপনি এটাই বলবেন। তাহলে প্রশ্ন করলে কেন? যেহেতু জানাই ছিল। মুন্নি ভাবি জিজ্ঞেস করতে বলেছিল বলে। ভাবি যে আজ ইলিশ মাছ ভাজি করেছিল ওটায় কিন্তু ভাবি লবণ দেয়নি। আপনি খেয়ে বুঝেছিলেন? বুঝেছিলাম। আমিও বুঝেছিলাম, কিন্তু কিছু বলিনি। গুড, ভালো কাজ করেছ। বিছানা ছেড়ে উঠে ঘরের আলো নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে আবারও বিছানায় এল মেসবাহ। পা উঠিয়ে আরাম করে বসে বলল, তুমি গ্রামের মেয়ে হয়েও যথেষ্ট শুদ্ধ ভাষায় কথা বলো। ব্যাপারটি প্রথম আমায় বেশ ভাবিয়েছে। অনাও এভাবে কথা বলে না যেভাবে তুমি বলো। দারুণ লাগে শুনতে। হাসল উল্লাসী। উচ্ছ্বসিত গলায় বলল, আমার মা শিখিয়েছে। তোমার মার পড়াশোনা কতদূর? জানি না, তবে অনেক পড়েছে। পড়তে পড়তে বাবার সাথে বিয়ে হয়ে যাবার পর আর পড়েনি। তোমার বাবা মায়ের কাহিনীটা কি বলতো? কিভাবে কি হলো উনাদের মাঝে? ঢাকা থেকে সব ছেড়ে ছুড়ে সরাসরি গ্রামে। আমিও খুব বেশি জানি না, তবে মার মুখে যেটুকু শুনেছি তাতে মার বাবারা ছিল অনেক বড়লোক। মা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় বাবাকে নতুন ড্রাইভার হিসেবে নিয়োগ দেয় নানা। মাকে নিয়ে যাওয়া আসাই ছিল তার প্রধান কাজ।
দীর্ঘদিন এভাবে চলার পর মা বুঝতে পারে উনি বাবাকে পছন্দ করে। তার ধীর স্বভাব, তার মুখের হাসি, তার নীরবতা সবটাই নাকি মাকে খুব করে টানত। আমার বাবাকে দেখেছেন তো আপনি? সুন্দর মনে হয়নি আপনার? মাথা নেড়ে উল্লাসীর কথায় সম্মতি জানাতেই আবারও সাদাকালোর দুনিয়ায় নিজের বাবা মাকে নিয়ে স্মৃতিচারণ শুরু করল উল্লাসী। বেশ লাগে তার এই গল্পটি সকলের কাছে শোনাতে। তবে আজকাল আর এ গল্প কেউ শুনতে চায় না, শুনলেও বা নাক সিটকোয়। তবে আজ পর্যন্ত তাদের এই অদ্ভুত কাজকর্মের কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি সে। মা একদিন হুট করেই বাবাকে বলে সে বাবাকে বিয়ে করতে চায়। সব শুনে বাবার নাকি 1 ঘন্টার মতো কোনো মুখের জবান ছিল না। হাস্যকর না ব্যাপারটি? হ্যাঁ, তারপর আর কি? বাবা রাজি ছিল না, ওদিকে মাও ছাড়ার পাত্রী ছিলেন না। ঠিকই নিজের মায়াজালে বাবাকে আটকে ফেলে মা। এসব কিন্তু আমি না, মা বলেছে। বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করে একটি সিগারেট ধরালো মেসবাহ। তারপর বলল, বুঝেছি। তারপর যখন মায়ের বিয়ের প্রস্তাব আসতে থাকে তখন বাবাকে হুট করেই বিয়ে করে ফেলে মা। নানাকে জানায়, তবে সে মেনে নেয় না, বের করে দেয় বাড়ি ছেড়ে। ঘুরে ফিরে গ্রামে মাকে নিয়ে ফিরে আসে বাবা। তারপর আসি আমি। মা আমাকে কি বলতো জানেন? কি? আমি নাকি তাদের ভালোবাসার ফসল বুনতেই পৃথিবীতে এসেছি। আমিও তখন মাকে জড়িয়ে ধরে বলতাম, কোথায় মা? ফসল তো বুনছে বাবা, আমি তো ফসল বুনছি না। মা আমার তখন হেসে কুটি কুটি হতো। গলা হঠাৎ ধরে এল উল্লাসীর। চোখ ভর্তি জল নিয়ে বিছানার চাদরে দৃষ্টি স্থির করে আবারও বলল, মা যেদিন মারা যায় সেদিনও মা আমার চুল বেঁধে দিয়েছিল। কপালে চুমু দিয়ে বলেছিল, বলতো আমাদের ভালোবাসার ফসল বুনতে তোর ভাই আসছে না বোন? আমি বলেছিলাম, বোন, ওকে আমি খুব আদর করব মা, সারাদিন নিজের কোলে রাখব। মা বলেছিল, আর পড়াশোনা? আমি বলেছিলাম, গোল্লায় যাক। স্তব্ধতা কাটিয়ে উঠতে পারল না মেসবাহ। অবাক চোখে তাকিয়ে রইল উল্লাসীর দিকে। ওদিকে উল্লাসী বলার উপরেই রয়েছে। আশেপাশে সবাই বলছিল, মারে শেষ দেখা দেইখা দে, আর কখনোই আসব না তোর মা। আমিও খুব করে শেষ দেখা দেখে নিয়েছিলাম সেদিন। মার ঘুমন্ত মুখে হাজার হাজার চুমো দিয়েছিলাম। চিৎকার করে কেঁদে বলেছিলাম, মা আমাকে ফেলে কোথাও যাবে না, যেতে পারে না। উচ্চ স্বরে কেঁদে উঠল উল্লাসী। 5 বছর আগের সেই দৃশ্য আজও স্পষ্ট দেখতে পায় সে। সাথে সাথেই বুকের ভেতরটায় অসহ্য যন্ত্রণা হয় তার। মাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, মুখে চুমো দিতে ইচ্ছে করে। তবে কোথায় পাবে সে তার মায়ের দেখা? আমি মায়ের আদর পেয়েছি, কিন্তু আমার বোন তা পায়নি। কথা বলতে, ভালোভাবে চলতে না পারলেও ও যে মায়ের আঁচল খুঁজে বেড়ায় তা আমি খুব বুঝি। ওর কষ্ট উপলব্ধি করতে পারি। আপনি তো ডাক্তার, সবকিছুর ঔষধই আপনার কাছে আছে। আমার বোনটাকে ভালো করে দেবেন আপনি? ওর কষ্ট কমিয়ে দেবেন? বুকের ভেতরটা হু হু করে উঠল মেসবাহর। এ পরিস্থিতিতে ঠিক কি করা উচিত ভেবে পেল না সে। তবে মেয়েটির কান্নার বেগ ধীরে ধীরে বাড়ছে। কিছু একটা করা উচিত তার। ছোটমা কথা দিয়েছে আমায়। আপনাকে বিয়ে করলে ছোটমাও খোকনের মতোই আদর করবে সুহাকে। সুহাও মায়ের আদর পাবে। আমি তো বিয়ে করেছি আপনাকে। কিন্তু ছোটমা কি তার কথা রেখেছে? যে মেয়েটি আমায় ছাড়া একদণ্ড থাকতে পারত না, সেই মেয়েটি আজ আমায় ছাড়া কি করে থাকে বলতে পারবেন? আমি ছাড়া ওর দুনিয়ায় আর কেউ নেই।
প্রতিবন্ধী বলে কেউ ওকে ভালোবাসে না, কেউ আদর করে কাছে টেনে নেয় না। কি দোষ ওর? বলুন না। এগিয়ে এসে উল্লাসীকে নিজের বুকে আঁকড়ে নিল মেসবাহ। মেয়েটির বলা এক একটি কথা তার বুকে এসে বিঁধছে তীরের মতো। মেয়েটির মানেই ভাবতেই বুকের ভেতরটায় শূন্যতা অনুভব হচ্ছে। মায়া হচ্ছে মেয়েটির জন্য। নাম না জানা এক কষ্ট বারবার এসে গলা চেপে ধরছে। ওর কেউ নেই, ওকে কেউ আদর করে না। বাবাও না, বাবাও ওকে আদর করে না। আমার কত কষ্ট হয় জানেন? জানি। জানেন না। আপনি জানেন না। কেউ জানে না। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেসবাহ বলল, ঠিক আছে, কেউ জানে না। একটু শান্ত হও তুমি। মেসবাহর মমতাময়ী স্পর্শে ধীরে ধীরে শান্ত হয়ে এল উল্লাসী। তবে খানিকটা ফোপানি রয়েই গেল। মেয়েটির নীরবতা যতটা ভালো লাগে, ততটাই কষ্ট হয় মেয়েটির কান্নামাখা মুখ দেখলে। বুকের ভেতরটায় উথালপাথাল শুরু হয়, অস্থির লাগে। উল্লাসী কি বোঝে তার এই অস্থিরতার কারণ? নিজের বাহুডোর থেকে ছাড়িয়ে দুহাতে আঁচলে মেসবাহ তুলে ধরল উল্লাসীর মুখ। মৃদু আলোয় মেয়েটির চোখ জ্বলজ্বল করে উঠছে। কি আছে তার ওই দুই চোখে? প্রশ্নের জবাব না পেলেও নিজের ঠোঁটজোড়া নিয়ে সে ঠেকাল উল্লাসীর কপালে। চোখজোড়া বুঝে সময় নিয়ে তাতে এঁকে দিল স্নেহের স্পর্শ। সেদিন আপনাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা মাকে যতটা ভালোবাসত আপনিও কি আমায় ততটাই ভালোবাসেন? কিন্তু আজ বলছি, আপনি কখনোই আমাকে সেভাবে ভালোবাসবেন না, যে ভালোবাসা আমি হারিয়ে গেলেই ফুরিয়ে যাবে। আপনি আমাকে সেভাবেই ভালোবাসবেন, যে ভালোবাসায় আমি মার মতো হারিয়ে গেলেও ছোট মার মতো কেউ কখনোই আসবে না। বুক চিরে আবারও একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এল মেসবাহর। ঠোঁটজোড়া উল্লাসীর কপাল থেকে উঠিয়ে বালিশে মাথা গুজল সে। ভাগ্য তাকে এখনো স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, যার একুল অকুল দুকুলি ঘন আধারময়। তীক্ষ্ণ দৃষ্টিতে মাথার চুল থেকে পা পর্যন্ত উল্লাসীকে আগাগোড়া লক্ষ্য করল মুন্নি সরকার। তারপর ভ্রু নাচিয়ে বলল, গোসল দাওনি? উহু, বাড়িতে আম্মা সকালে গোসল দিতে বললেও উনি তো আমাকে সকালে গোসল করতে নিষেধ করে দিয়েছেন। কে? মেসবাহ? হ্যাঁ। উদ্বিগ্ন মনে প্রশ্নের হাড়ি খুলে বসল মুন্নি সরকার। মেসবাহ কেন উল্লাসীকে সকালে গোসল করতে নিষেধ করবে? এটুকু বোঝার বয়স তো মেসবাহর হয়েছে, তাহলে কি তেমন কিছুই হয়নি দুজনের মাঝে? পরমুহূর্তেই নিজের প্রশ্নের জবাব নিজেই করে নিল মুন্নি সরকার। কেন হবে না ওসব? তাহলে প্রেম করে বিয়ে করেছে কি কাজে? অবশ্যই রান্নাবান্না করে, শুধু খাওয়ানোর কাজে তো নয়। তবুও নিজের মনে চলা প্রশ্নোত্তরের পাঠ চুকাতেই উল্লাসীকে নিজের কাছে এনে বসালো মুন্নি সরকার। একদণ্ড ভেবে ক্ষীণ গলায় বলল, তোমায় মেসবাহ আদর করে? মাথা নেড়ে তাতে সম্মতি জানিয়ে উল্লাসী বলল, করে তো। কোথায় কোথায় করে? ভ্রু কুঁচকে ফেলল উল্লাসী। বিস্ময় নিয়ে বলল, আদর আবার জায়গায় জায়গায় করা যায় নাকি? যায় তো জানো না? উহু। মনের ভেতরে চলা সন্দেহ আরও জোরজার হল মুন্নি সরকারের। উল্লাসীর দিকে চেয়ে আগ্রহী গলায় বলল, মুখে, গলায়, ঠোঁটে আলাদা আলাদাভাবে পুরো শরীরেই তো স্বামীরা আদর করে। কেন? তোমায় মেসবাহ এভাবে আদর করে না? চিন্তায় নিমগ্ন হয়ে উল্লাসী জবাব দিল, না তো। পুরো ব্যাপার বোধগম্য না হলেও এর কারণ খুঁজতে মরিয়া হয়ে উঠল মুন্নি সরকারের মন। কেন করবে না মেসবাহ এসব?
সে যতটুকু মেসবাহকে চেনে জানে তাতে অত্যন্ত ভদ্র সুলভ একজন ব্যক্তি সে। কথাবার্তা খুব একটা না বললেও অত্যন্ত আন্তরিক এবং ডাক্তার হবার সুবাদে প্রচুর স্বাস্থ্য সচেতন। তাহলে কি ঠিক এ কারণটাই তাদের ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে? মেসবাহ উল্লাসীকে এতটাই বাচ্চা ভাবে যে পারলে তাকে এখনই ধরে ফিডার খাওয়াবে। সেখানে বাচ্চা একটি মেয়ের সাথে মেসবাহর মতো ছেলে এসব করতে অবশ্যই 10 বার ভাববে। কারণ খুঁজে পেয়ে বেশ উচ্ছ্বসিত হল মুন্নি সরকার। উল্লাসীর দিকে আবারও ফিরে সে ফিসফিস করে বলল, আমার কথা মন দিয়ে শুনো। আমি যা বলবো তাই করবে। কি করবে তো? শুক্রবার হওয়ায় বেশ বেলা করেই ঘুম থেকে উঠল মেসবাহ। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এসে বসে জোর গলায় কয়েকবার উল্লাসীকে ডাকতেই রান্নাঘর ছেড়ে বেরিয়ে এল সে। টেবিলে গোছানো সব খাবারের দিকে ইশারা করে বলল, সব মুন্নি ভাবি দিয়ে গেছে। আশ্চর্য, সে আবার কেন দিয়েছে এসব? তুমি নিষেধ করনি? উহু, এটা কি ঠিক করেছ? কি যে! আর কথা বাড়ালো না মেসবাহ। থালায় খিচুড়ি উঠিয়ে মাংসের ঝোল নিয়ে মুখে পুরতে শুরু করল একের পর এক। খাবার শেষে মেসবাহ ড্রয়িং রুমে এসে বসতেই তার পিছু পিছু এল উল্লাসী। পাশে বসে নরম গলায় বলল, আপনি আমায় আদর করেন না কেন? প্রশ্ন শুনে বর্ষর একটি ধাক্কা খেল মেসবাহ, চোখজোড়া প্রশস্ত করে বলল, মানে আপনি আমায় কেন আদর করেন না? স্বামী তো তার স্ত্রীকে অনেক জায়গায় আদর করে, আপনি কেন আমায় করেন না? ওপাশ থেকে মেসবাহর কোনো জবাব না পেয়ে উল্লাসী আবারও বলল, মুখে, ঠোঁটে, গলায় আলাদা আলাদাভাবে পুরো শরীরেরই তো স্বামীরা আদর করে, তাহলে আপনি কেন করেন না? একটু সব জায়গায় আদর করলে কি এমন হয়? ঢোক গিলে নিজেকে সামলে নিল মেসবাহ। আশেপাশে নজর বুলিয়ে ধীর গলায় বলল, কাল রাতে তো করলাম, ওই যে কপালে, ওটা তো চুমু ছিল। আরে পাগলি, চুমু আদর একই। এক মুহূর্ত ভেবে মুন্নি সরকারের বলা কথাগুলো স্মরণ করল উল্লাসী। তারপর আহ্লাদি গলায় বলল, তাহলে এখনই ঠোঁটে একটু আদর করে দিন। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো মেসবাহ। দ্রুত পায়ে সদর দরজার দিকে এগুতে এগুতে বলল, সর্বনাশ! আমি ফোন করেছিল না, মানে লিমন ফোন করেছিল। দেখা করে আসি। লিমন লাগাও না, মানে ইসোস। দরজা লাগাও। চলবে।